আগের দিনকে এই কোয়েশ্চেনটা আমি করিয়েছিলাম, এই কোয়েশ্চেনটাতে একটা ছোট্ট মিস্টেক হয়েছিল। আমি বলছিলাম আগের দিনকে যেটা ক্যালকুলেশন মিস্টেক হচ্ছিলো এখানটাতে, আমি একবার সেকেন্ড টাইম আবার করে নিচ্ছি জিনিসটা, কোয়েশ্চেনটা দেখে নাও। ইন্দ্রাণী ক্যামেরাটা অন করে রাখো, ক্যামেরা অন করে রাখো। হ্যাঁ স্যার, এক মিনিট আমি পেজটা বের করছি যেটা লিখেছিলাম। ঠিক আছে। দেখো যেটা আমি করেছিলাম আগের দিনকে, যে এখানটাতে এর জন্য যে ওয়ার্ক ডানটা করতে হবে সেটা আমি বলেছিলাম যে দ্যাট উইল বি ইকুয়াল টু কিউ ইন্টু ডেল্টা ভি। সো কিউ ইন্টু ডেল্টা ভি মানে কিউ ইন্টু ভি অফ ডি মাইনাস ভি অফ বি। তো কিউ বলতে এখানটাতে কত ছিল, ক্যাপিটাল কিউ, আর ভি অফ ডি বার করেছিলাম কত, দ্যাট ওয়াজ ইকুয়াল টু কে। ভি অফ ডি মানে হচ্ছে একটা হচ্ছে যে এই প্লাস কিউর জন্য, তো কে কিউ ডিভাইডেড বাই 3L, কে কিউ ডিভাইডেড বাই 3L, আর একটা হবে মাইনাস কে কিউ বাই এল, মাইনাস কে কিউ বাই এল। তো এটা যেটা আসবে সেটা আসবে নিচে 3L, এখানটাতে আসবে তোমার কে কিউ, মাইনাস এখানে আসবে 3KQ, এটা চলে আসবে মাইনাস 2KQ বাই 3L, এইটা আসবে। এটা বোধ হয় KQ বাই 3L লেখা হয়েছিল, দেখো তাই না? ওটা 2টা লেখা ওখানটা তখন স্কিপ করে গেছিলাম, 2টা তখন লিখতে ভুলে গেছি। এটা 2KQ বাই এল আসবে, ওটা মানে 2KQ বাই 3L হবে। আর VB যেটা হবে, তো ওটা সমস্ত ঠিক আছে, জাস্ট সামনে রেজাল্টের সামনে এখানে 2টাকে অ্যাড করে নাও তাহলেই হবে, বুঝতে পারলে? বাকি ফ্রেমটা তো ঠিকই আছে। আর VB যেটা পেয়েছিলাম সেটা তো অবভিয়াসলি জিরোই হবে, কারণ KQ বাই এল মাইনাস KQ বাই এল, সো রেজাল্ট আসবে 0। তো ফাইনালি এখানে যেটা আসবে সেটা হচ্ছে যে মাইনাস 2KQ বাই 3L আর মাইনাস 0, সো আনসার উইল বিকাম মাইনাস 3KQ ক্যাপিটাল কিউ, সরি 2KQ ক্যাপিটাল কিউ, 2KQ ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই 3L, এইটা হবে আনসারটা ওয়ার্ক ডান। এবারে এক্সপ্লেনেশনটাকে দেখো, যেটা আমি এক্সপ্লেনটা করেছিলাম, যেহেতু এখানটাতে রেজাল্টটা চেঞ্জ হলো অবভিয়াসলি, সেই কারণে তার কারেসপন্ডিং এক্সপ্লেনেশনটা তো চেঞ্জ হবে। যেটা হবে এখন সেটা হলো যে যেহেতু এই নেগেটিভ ওয়ার্ক ডানটা আসছিল, এবার তুমি দেখো এই যে পয়েন্টটা ডি পয়েন্টটা, এই ডি পয়েন্টে যেটা আমি পাচ্ছি সেটা হলো যে একটা নেগেটিভ পোটেনশিয়াল, তাই না? ডি পয়েন্টে কত আসছে, নেগেটিভ পোটেনশিয়াল, কোথায় গেল ডি পয়েন্টটা, এই যে নেগেটিভ পোটেনশিয়াল, তাই না? ডি পয়েন্টে ভিডিটা, তাই না? আর যখন আমি বি পয়েন্টে দেখছি, বি পয়েন্টে আসছে জিরো পোটেনশিয়াল, মানে এখানে হলো নেগেটিভ একটা কিছু পোটেনশিয়াল আর এখানে হলো জিরো পোটেনশিয়াল। এবার তুমি আমাকে বলো তাহলে হায়ার পোটেনশিয়াল কোনটা, বি নাকি ডি? বি আর ডি এর মধ্যে হায়ারটা কত হবে? বি হবে, তাই না? এবার বি যদি হায়ার পোটেনশিয়াল হয় তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে এখানে যে প্লাস কিউ চার্জটা, সেই প্লাস কিউ চার্জটা বি থেকে ডিতে মুভ করে যাবে। এই প্লাস কিউ চার্জ যখন বি থেকে ডিতে মুভ করবে, এর জন্য তোমাকে কোনো কাজ করতে হবে, তোমাকে নিয়ে যেতে হবে, নাকি ইলেকট্রিক ফিল্ড নিজে নিজেই নিয়ে যাবে ওটাকে, বলো? এই বি থেকে ডিতে এই চার্জটাকে আনতে তোমাকে কোনো কাজ করতে হবে, তোমাকে নিয়ে আসতে হবে, নাকি এই পজিটিভ চার্জটা নিজে নিজেই চলে আসবে আপনি আপ, বলো তো কোনটা? নিজে নিজে আসবে, তাই না? কারণ এখানটা তোমার হায়ার টু লোয়ার পোটেনশিয়াল, আমি জানি যে পজিটিভ চার্জ হায়ার টু লোয়ার পোটেনশিয়ালের দিকেই ফ্লো করে, তো হায়ার টু লোয়ার ফ্লো করছে, এবং যথারীতি সেই যদি হায়ার টু লোয়ার ফ্লো করে, তার মানে এটাই আমি বলতে চাইছি যে হায়ার টু লোয়ার অর্থাৎ যেই দিকে তার ইলেকট্রিক ফিল্ড সেই দিকেই সে ফ্লো করছে, তাই না? সেই দিকেই ফ্লো করছে, তার মানে ইলেকট্রিক ফিল্ডের জন্য ওয়ার্ক ডানটা কত আসবে, পজিটিভ আসবে, ঠিক আছে? এবারে আমি যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম না যে আমরা কি করব, আমরা এটা করব যে সবসময় এটাকে সমান বেগে নিয়ে যাব, কিংবা এ যখন এদিক থেকে এই দিকে আসবে আমাকে তাহলে চেষ্টা করতে হবে পিছন দিকে ব্যাক ফোর্স দেওয়ার, যাতে করে কনস্ট্যান্ট স্পিড নিয়ে সে ওখানটা মুভ করতে থাকে, তাই না? কিংবা যখন সে এখানে চলে আসবে, এখানে আসার পরেও তো হতে পারে এখান থেকে আরও এদিকে ঘুরে গেল, আরও যেতে পারে, কিন্তু আমাকে শুধুমাত্র এখানেই আনতে হবে। তার মানে এখানে এসেও আমাকে সেই উল্টো দিকে একটা ফোর্স দিয়ে রেখে দিতে হবে তাকে, যাতে করে সে আর মুভ না করে। তো আমার ওয়ার্ক ডানটা কী হবে, যথারীতি এগেনস্ট দ্য ফিল্ড হবে, তো আমার ওয়ার্ক ডানটা নেগেটিভ হবে, এবং নেগেটিভটা আসছে এখানটাতে, বুঝতে পারলে? যেই কারণে এটাও হ্যাঁ, কারণ আগের দিনকে ইলেকট্রিক ফিল্ডটা উল্টো হয়ে গেছিলো, আমি লিখেছিলাম এখানটাতে নেগেটিভ, এখানে লিখেছিলাম তোমার 0, তাহলে সেই কারেসপন্ডিংলি আমার জন্য ওয়ার্ক ডানটা পজিটিভ হয়ে যেত, বুঝতে পারলে? আর এখন তো দেখছি উল্টোটা হচ্ছে, তাই না? এখানে 0, এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, তার মানে আমাকে উল্টো কাজ করতে হবে ওখানে দাঁড় করাতে গেলে, বুঝতে পারলে? যথারীতি রেজাল্টটা চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারলে? এটা ওয়ার্ক ডান বাই মি, ওয়ার্ক ডান বাই ফিল্ড হবে না। এই রেজাল্টটার জন্য এখানটা তো এই কনক্লুশনটা উল্টো হয়ে যাবে, এটা তুমি ঠিক করে নাও।
এখানটাতে লিখে নেবে যে ওয়ার্ক ডান বাই মি বা ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট, ডাব্লু এক্সটার্নাল, এরকমভাবে লিখে রাখবে এটাকে, WEXT। কোয়েশ্চেনটা চলে এসেছে অলরেডি, এটা নিটেও এসে গেছে, WBJতেও এসে গেছে, আরও কয়েকটা পরীক্ষাতেও জিজ্ঞেস করেছে। হলো কমপ্লিট? স্যার আচ্ছা, এবারে পরের কোয়েশ্চেনটাতে চলে আসছি। আচ্ছা, আমি আর একটা কোয়েশ্চেন দিয়েছিলাম, ওটাই করেছিলে? কোথায় গেল এই কোয়েশ্চেনটা? এই যে এই কোয়েশ্চেনটা করেছিলে এটা? স্যার বলা হয়নি। চলো দেখো কি বলেছিল যে এখানটাতে সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি বার করতে হবে, আর প্লাস কিউ চার্জ যেটা তার পোটেনশিয়াল এনার্জি বার করতে হবে আমাকে। তো যদি আমি সিস্টেমের পোটেনশিয়াল এনার্জিকে বার করি, আমি কি বলেছিলাম না, যখন আমি সিস্টেমের পোটেনশিয়াল এনার্জিকে বার করতে যাব, আমার কাজ হবে সব সময় যে প্রত্যেকটা পেয়ারকে আইডেন্টিফাই করা, তাই না? অলওয়েজ আমার কাজ হবে। সাত্তকী ক্যামেরা অন করে রাখো, সাত্তকী শুনতে পাচ্ছ? সাত্তকী সরকার, হ্যাঁ ক্যামেরাটা অন করে রাখো। ক্লাসের মধ্যে এখন থেকে প্রত্যেকদিন ক্যামেরা অন করে রাখবে, ঠিক আছে? আমাকে যেন বলতে না হয়, ক্লাস শুরু হবে ক্যামেরা অন করে রাখবে পুরো ক্লাসটাতে। তো এবার দেখো এখানটা যেটা আমি বলছিলাম যে আমাকে বার করার নিয়মটা কি, বার করার নিয়মটা হচ্ছে যে প্রত্যেকটা পেয়ারকে আইডেন্টিফাই করতে হবে। এখন যদি আমি পেয়ারটাকে আইডেন্টিফাই করতে যাই, তাহলে আমি কমন সেন্স লাগিয়ে কমন সেন্সকে অ্যাপ্লাই করে আমি প্রথমে বার করার চেষ্টা করি। আমি যে কোনো একটাকে ফিক্স করব, তুমি যে কোনো একটা ফিক্স করো, তো সবসময় সুবিধা এটাই হয় যে কোনো একটা এন্ডের পয়েন্টকে ফিক্স করলে, তাই না? তো আমি এই এন্ডের এই পয়েন্টটাকে বা এই যে চার্জ এটাকে আমি ফিক্স করলাম। যদি আমি এটাকে ফিক্স করে দিই, এবার আমি প্রথমে এর পেয়ারগুলোকে ক্যালকুলেট করা স্টার্ট করি। তো দেখো এর সাথে এর চলছে, একটা পেয়ার তৈরি হবে কিনা বলো? হ্যাঁ স্যার। হয়ে গেল। আচ্ছা, এর সাথে এর চলছে, আরেকটা পেয়ার তৈরি হবে, হ্যাঁ কিনা বলো? হ্যাঁ। আচ্ছা, আবার দেখো এর সাথে যতগুলো পেয়ার সম্ভব সেইগুলো আমি দেখে ফেললাম, বাকি কে থাকলো? এর সাথে এর একটাও চলবে, তাই না? তাহলে তিনখানা পেয়ার তুমি পেয়ে গেলে, হয়ে গেল। এবার তিনটে পেয়ারের জন্য তুমি পোটেনশিয়াল এনার্জিকে অ্যাড করে দাও, তাহলে ইউ অফ দি সিস্টেম তুমি পেয়ে যাবে। তাহলে ইউ অফ দি সিস্টেম কত হবে? প্রথমে আমি এই পেয়ারটার জন্য দেখছি, এইখান থেকে যে বড় যে অ্যারোটাকে আমি এঁকেছি, ঠিক আছে, এইটাকে, এই যে পেয়ারটা, তার পোটেনশিয়াল এনার্জি কত হবে? দ্যাট উইল বি ইকুয়াল টু, আচ্ছা সেই পোটেনশিয়াল এনার্জিটা পজিটিভ আসবে কি নেগেটিভ আসবে প্রথম পেয়ারটার জন্য? পজিটিভ, তাই না? কারণ কে ইন্টু মাইনাস কিউ ডিভাইডেড বাই এইখান থেকে এই ডিস্টেন্সটা কত? 2r। তো এটার জন্য চলে এলো এইটা, ঠিক আছে। তারপরে নেক্সট পেয়ার কোনটা হবে? এই পেয়ারটা। আচ্ছা, এই পেয়ারটার জন্য পোটেনশিয়াল এনার্জি পজিটিভ হবে কি নেগেটিভ হবে? এটার জন্য নেগেটিভ, তাই না? কত লিখবো না, মাইনাস কে কিউ ইন্টু মাইনাস কিউ ডিভাইডেড বাই কত আসছে ওটা? আর। হয়ে গেল। তাহলে এই একটা পেয়ার লিখলাম, এই একটা পেয়ার লিখলাম। এদের মধ্যে দেখে নাও, এদের মধ্যে কত আসবে বলো? নেগেটিভ না পজিটিভ বলো? লাস্ট পেয়ারটা, এই দুটো নেগেটিভ না পজিটিভ? নেগেটিভই আসবে। তো লিখে দাও মাইনাস কে কিউ ইন্টু মাইনাস কিউ ডিভাইডেড বাই ডিস্টেন্স হচ্ছে আর। সো এবার তুমি ফাইনালি ক্যালকুলেশনটা করে ফেলো। এখানে কত আসবে? ওপরটাতে ওপরে আসবে কে কিউ স্কোয়ার বাই 2r, নিচে আসবে মাইনাস, এখানটাতে কত আসছে? এখানটাতে ছিল, এক সেকেন্ড, এখানে মাইনাস কিউ তো আমি লিখেছি, তাহলে এখানটাতে আর মাইনাসটা লেখার দরকার নেই, কারণ এখানে আমি মাইনাসটা অলরেডি লিখে দিতে, এটা প্লাস লিখবো, বুঝতে পারলে? যদি তুমি এখানটাতে মাইনাস লেখো তাহলে কিন্তু এখানে আর মাইনাস লিখবে না, বুঝতে পারলে? যদি তুমি এখানে চার্জের আগে মাইনাস লেখো তাহলে আর সামনে কিন্তু মাইনাস লিখবে না, ক্লিয়ার? যদি তুমি চার্জের আগে মাইনাসটা না লেখো তখনই এখানে মাইনাস লিখবে, কারণ আলটিমেটলি এই মাইনাসটা বাইরে এসে এই প্লাসটাকে মাইনাসটা করবে, ক্লিয়ার? তো এই ফাইনালটা লিখে দিই। অব্যদীপ ক্যামেরা অন করে নাও। তো ফাইনালি এটা যেটা চলে আসবে সেটা হলো যে মাইনাস 2k কিউ স্কোয়ার বাই আর, এই দুটো মিলিয়ে। এবার তুমি দেখো ফাইনাল রেজাল্ট কত আসছে। তো ফাইনাল রেজাল্ট তোমার চলে আসবে কে কিউ স্কোয়ার বাই আর কমন নিয়ে নিলাম, এখানে আসবে 1/2 মাইনাস এখানে আসবে 2। সো এখানটা কত আসছে? 4, তার মানে আসছে তোমার 4 মাইনাস 3 আর বাই 2, তাহলে মাইনাস 3k কিউ স্কোয়ার বাই 2r, এইটা হয়ে যাবে, বুঝতে পারলে? এটা হলো সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি, বুঝতে পারলে? সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি কত হবে না, এইটা হবে সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা, এবার আমি বলেছিলাম যে পেয়ারটা তুমি তৈরি করলে তোমাকে দেখতে হবে তুমি কোনো পেয়ারকে তো মিস করোনি। তো তার জন্য আমি বলেছিলাম একটা ফর্মুলা আছে, যে ফর্মুলাটা ছিল n ইন্টু n মাইনাস 1/2। আচ্ছা, এখানটাতে আমি n মানে কত নেব বলো? n মানে এখানে কত? 3 নেব। দেখো 3 ইন্টু 3 মাইনাস 1 মানে
2, তাহলে 3 × 2/2 তার মানে কত 3 আসবে। তো অবভিয়াসলি তিনটে পেয়ার আসার কথা, তিনটেই পেয়ার আমি পেয়েছি 1 2 3, তার মানে আমার পেয়ারে কোনো গন্ডগোল নেই, সবকটা পেয়ার আমি পেয়ে গেছি, হয়ে গেল। এবার আমার দরকার কি ইউ অফ দি প্লাস কিউ চার্জ, মানে প্লাস কিউ চার্জের পোটেনশিয়াল এনার্জি। প্লাস কিউ চার্জের পোটেনশিয়াল এনার্জি কী বলেছিলাম, যে যেই পয়েন্টটা আমাকে বলেছে সেই পয়েন্টে বাকি সমস্ত চার্জের জন্য পোটেনশিয়ালকে দেখো এবং সেই সমস্ত চার্জের পোটেনশিয়ালগুলোকে সেই পয়েন্টে অ্যাড করো, অ্যাড করে তার সাথে ওই চার্জটাকে মাল্টিপ্লাই করে দাও। তার মানে যদি আমাকে বলে প্লাস কিউ চার্জের পোটেনশিয়াল এনার্জি বার করো, তার মানে এই যে পয়েন্টটা, এই পয়েন্টে এই মাইনাস কিউর জন্য পোটেনশিয়ালটা দেখতে হবে, এই পয়েন্টে এই মাইনাস কিউর জন্য পোটেনশিয়ালকে আমাকে দেখতে হবে, এবং সেই পোটেনশিয়াল দুটোকে অ্যাড করে আমাকে এই যে প্লাস কিউ সেইটাকে দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে আমি পেয়ে যাব প্লাস কিউর পোটেনশিয়াল এনার্জি কত। করে ফেলো। তাহলে যদি আমি বলি যে এই মাইনাস কিউর জন্য এখানে পোটেনশিয়াল কত হবে, না দ্যাট উইল বি ইকুয়াল টু -kq/r, এটাই তো হবে, তাই না? প্রথম মাইনাস কিউর জন্য, সেকেন্ড মাইনাস কিউর জন্য কত হবে, সেমই হবে -kq/r ওই পয়েন্টে, তাই না? ওটার জন্য সেম পাবো। আচ্ছা, দুটোকে যখন অ্যাড করবো তখন এইটা হয়ে যাবে, সামনে প্লাস আর ওটার সামনে কি আসবে মাইনাস, সো প্লাস মাইনাস মাইনাস হবে, কত আসবে -kq/r হয়ে যাবে এটা অ্যাড করলে, তাই না? এটাই আসবে, হবে কি না? ঠিক আছে, এবার এর সাথে মাল্টিপ্লাই করো প্লাস কিউ মাল্টিপ্লাই করলাম, এখানে কত আসবে -2kq/r ইন্টু কিউ, তার মানে হচ্ছে তোমার 2q² সামনে মাইনাস, আর এখানটাতে আসবে তোমার k 2kq²/r, এইটা হয়ে গেল ইউ অফ দি সিস্টেম। বুঝতে পারলে? হয়ে গেল আনসার। এখন দেখো আমি k = 1/4πε0, এটা কিন্তু বারবার লিখছি না, কিন্তু তোমাকে অপশানের ক্ষেত্রে কিন্তু হতে পারে এখানে 1/4πε0 দেওয়া থাকবে অপশানগুলোতে, তো সেই ক্ষেত্রে k এর জায়গাতে 1/4πε0কে পুট করবে। যদি পুট করো তাহলে বুঝতেই পারছো এখানটা 2 আর নিচের 4টা কাটাকুটি হবে, নিচে 2πε0 হয়ে যাবে। বুঝতে পারলে? তো ওইটাকে একটু নোটিস করবে কিন্তু। তো ফাইনাল আনসারটা ওই 1/4πε0কে পুট করার পরে তুমি পাবে। আমি পুট করছি না কারণ বারবার ওটাকে লিখতে হয় ওই কারণে, তো তুমি কে দিয়ে লিখে দাও, লিখে নাও। হয়ে গেছে, লেখো লেখো লেখো। অব্রদীপ ক্যামেরাটা অন করে নাও ভাই। কমপ্লিট হয়ে গেছে? করো। সাত্তকীর কোন স্কুল জানো? কোথায় কোথায়? ওটা কোন জায়গাটাতে? আচ্ছা, পূর্ব বর্ধমানে জামালপুর। আচ্ছা, হয়ে গেছে। আচ্ছা, এই জামালপুরটাই গ্রাম নাকি গো? ওখানটা জামালপুর বলে গ্রামও আছে পূর্ব বর্ধমানে। ঠিক আছে, চলো এই কোয়েশ্চেনটা দেখো এই কোয়েশ্চেনটা কি বলছে। এই কোয়েশ্চেনটা তোমাকে বলছে যে এখানটা একটা চার্জের সিস্টেম দেখাচ্ছে, তোমাকে বলছে একটা প্লাস কিউ চার্জ আছে, এই প্লাস কিউ চার্জ হলো 1 মিলিকুলম। ঠিক আছে, এই যে প্লাস কিউ চার্জটা বা এই যে মানে ক্যাপিটাল কিউ যে চার্জটাকে আমি দেখাচ্ছি, এই চার্জটা এখানটাতে ফিক্সড আছে। এই চার্জটা ফিক্সড আছে মানে হচ্ছে যে এই যে চার্জ সেটা মুভ করতে পারবে না এইখান থেকে, এই ক্যাপিটাল কিউ চার্জটা এইখান থেকে মুভ করতে পারবে না। ঠিক আছে, এবার কি করলাম আমি না, এই সামনে আমি একটা অন্য চার্জকে আমি প্লেস করেছি। সেই চার্জটা হলো কোনটা, সেটা হলো এই স্মল কিউ চার্জটা, যার মানে হচ্ছে 1 মাইক্রোকুলম, ওটার ম্যাগনিটিউডটা। আর এই যে চার্জটা, এই চার্জটার যে মাস, এই মাসটা হলো 2 গ্রাম। বুঝতে পারলে? এখন যখন আমি এই চার্জটাকে এখানটাতে প্লেস করবো যখনই, প্রথমত এটা তো ফিক্সড নেই, তাই না? এই যে স্মল কিউ চার্জ, এটা তো ফিক্সড নেই। এবার তুমি লক্ষ্য করে দেখো,
এই যে ক্যাপিটাল কিউটা এও হলো পজিটিভ চার্জ, এই যে স্মল কিউ এ ইটসেলফ সেও একটা পজিটিভ চার্জ, তার মানে এদের মধ্যে রিপালশন হবে। রিপালশন হবে মানে কি, ক্যাপিটাল কিউ একে এই দিকে ধাক্কা মারবে, আবার স্মল কিউ সেও এই ক্যাপিটাল কিউকে এইদিকে ধাক্কা মারবে, কিন্তু মুভ করবে কোনটা ধাক্কা মারার জন্য বলো? ধাক্কাটা খেয়ে মুভটা কে করবে, ক্যাপিটাল কিউ নাকি স্মল কিউ? যার চার্জটা কম সেটা। না না, ঠিক করে বলো, সাত্তকে পারবে? কোনটা মুভ করবে? স্মল কিউ। কেন মুভ করবে? কেন মুভ করবে? অব্রদীপ পারবে? অব্রদীপ পারবে? দেখো, মুভ করবে স্মল কিউটায়, এর কারণটা হলো একটা, তার কারণটা হলো আরে ক্যাপিটাল কিউটাকে তো আমি ফিক্স করে রেখেছি। ক্যাপিটাল কিউ ফিক্স করা মানে কি, ও তো মুভ করতে পারবে না, নড়াচড়ার বন্ধ, বুঝতে পারলো তো? ফিক্স করা আছে না, তো ওর কোনো রকম মুভমেন্ট হবে না, তো মুভমেন্ট হবে একমাত্র স্মল কিউ, কারণ এটা কিন্তু ফিক্স নেই, বুঝতে পারলে? তুমি ক্যাপিটাল কিউকে ফিক্স করে রেখেছো, ওই জন্য লেখা আছে না ব্র্যাকেটে যে ফিক্সড। ফিক্সডটা এই কারণে লেখা যাতে করে তুমি বুঝতে পারো যে ওটার কোনো রকম মুভমেন্ট হবে না রিপালশন পাওয়ার পরে, কিন্তু রিপালশনটা পাওয়ার পরে স্মল কিউ মুভ করবে, কারণ ওটা ফিক্সড নয়। এবার কোয়েশ্চেনটা স্টার্ট হচ্ছে কোনখান থেকে? কোয়েশ্চেনটা স্টার্ট হচ্ছে যদি এ মুভ করে, তার মানে এই যে চার্জটা এখন এখানে আছে, কিছুক্ষণ পরে এই চার্জটা এইখান থেকে সরে যাবে এবং সরে গিয়ে এরকম কোনো একটা জায়গাতে সে চলে আসবে স্মল কিউ চার্জটা, তাই না? এইখানে চলে আসবে স্মল কিউ চার্জটা, বুঝতে পারলে? আমি এই অ্যাকচুয়ালি এইটা এরকম হবে না যে এখান থেকে নিচে নেমে তারপর আসবে, হবে সেম লাইনে, কিন্তু এখানে তো জায়গা নেই, যে কারণে আমি নিচে দেখালাম, বুঝতে পারলে? এ কিন্তু সরে যাবে এই লাইন বরাবরই, সেদিকে সরে যাবে, আমি নিচে দেখালাম কারণ এখানটাতে জায়গাটা নেই, বুঝতে পারলে? তো মোটামুটি এইটা হলো কথা যে হ্যাঁ এইখান থেকে এখানে কোথাও সরে আসবে এবং সরতেই থাকবে সরতেই থাকবে সরতেই থাকবে। এখন তোমাকে কোয়েশ্চেনে কি বলছে? কোয়েশ্চেনে বলছে যে এটা সরতে সরতে যখন এরকম একটা সিচুয়েশন হবে যে এই যে ক্যাপিটাল কিউটা যেটা ছিল ওইখান থেকে ওর এখনকার ডিস্টেন্স হয়ে গেছে 10 মিটার, আগে কত ছিল 1 মিটার, এখন সেটা হয়ে গেছে 10 মিটার, ওদের মধ্যে সেপারেশনটা, বুঝতে পারলে? তোমাকে বলতে হবে যে যখন সে এখানে চলে আসবে তখন তার স্পিডটা কত হবে, বুঝতে পারলে? এর ভ্যালু কত হবে তোমাকে সেইটা বার করতে হবে। কোয়েশ্চেনটা মাথায় ঢুকলো? এবার দেখো, প্রথমত এই কোয়েশ্চেনটা পড়ে আমাকে দেখতে হবে যে এই কোয়েশ্চেনটাতে এক্সটার্নাল কোনো ফোর্স অ্যাপ্লাই করছে নাকি সিস্টেম নিজের ফোর্সের জন্য চলছে। প্রথমত এই যে স্মল কিউ মুভটা করলো, এই স্মল কিউ মুভমেন্টের পেছনে কে দায়ী? তোমার অ্যাপ্লাইড ফোর্স নাকি ইলেকট্রিক ফিল্ডের অ্যাপ্লাইড ফোর্স, যেটা এই সিস্টেমের পার্ট? কোনটা? ইলেকট্রিক ফিল্ডের। তার মানে এক্সটার্নাল ফোর্স এখানে অ্যাপ্লাই হচ্ছে না। এক্সটার্নাল ফোর্স যদি অ্যাপ্লাই না হয় তাহলে আমি কালকে শিখেছিলাম কম লাগাতে পারি, তাই না? COME, কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, মনে পড়ছে? কালকে দেখেছিলাম। তো যেহেতু এক্সটার্নাল ফোর্স এখানটাতে জিরো, এফ এক্সটার্নাল দ্যাট ইজ ইকুয়াল টু জিরো, সেই কারণে আমি বলতে পারি যে এখানটাতে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জিকে আমি অ্যাপ্লাই করতে পারবো। যদি আমি কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জিকে অ্যাপ্লাই করি, সেটা আমাকে এটাই বলে যে এই পজিশনে তার টোটাল কাইনেটিক প্লাস পোটেনশিয়াল যা হবে সেটাই হয়ে যাবে এই পজিশনে এই পুরো সিস্টেমের কাইনেটিক প্লাস পোটেনশিয়াল এনার্জি। তো ব্যাস হয়ে গেল। এবার আমি জাস্ট দেখবো যে কে মুভ করছে, এইটা মুভ করছে। যদি এইটা মুভ করে তাহলে আমার সমস্ত ইন্টারেস্ট কেবলমাত্র এইটাকে নিয়ে হবে, কারণ এ সারা জীবন এই পজিশনে ফিক্স থাকবে, বুঝতে পারলে? সেই কারণে আমি এর কাইনেটিক বা পোটেনশিয়াল নিয়ে ইন্টারেস্টেড নই। যদি ওটা মুভ করতো তাহলে আমি ইন্টারেস্টেড হতাম, ঠিক আছে? কিন্তু আমি এখন ইন্টারেস্টেড নই, কারণ মুভমেন্ট নেই। এবারে আমি অ্যাপ্লাইটা করি যে কাইনেটিক প্লাস পোটেনশিয়াল এনার্জি অ্যাট 1 মিটার শুড বি ইকুয়াল টু কাইনেটিক প্লাস পোটেনশিয়াল এনার্জি অ্যাট 10 মিটার, রাইট? এবার কাইনেটিক এনার্জি যখন ও 1 মিটারে ছিল, তখন কি ওর কোনো রকম স্পিড ছিল সেই মোমেন্টে? ছিল কি ছিল না বলো? ইনিশিয়াল স্পিড ছিল কিছু 1 মিটারে? থাকবে না অবভিয়াসলি, তার মানে কাইনেটিক এনার্জি জিরো হয়ে যাবে, তাই না? তাহলে ইনিশিয়াল 1 মিটারে কাইনেটিক এনার্জি হলো জিরো। আচ্ছা ঠিক আছে, পোটেনশিয়াল এনার্জি কত ছিল স্মল কিউ? বলো পোটেনশিয়াল এনার্জি কি লিখবো, বলো বলো? ডিভাইডেড বাই ডিস্টেন্স, মানে 1 মিটার, তাই না? তো লিখে দাও, লিখে দাও কে ইন্টু ক্যাপিটাল কিউ কত 1 মিলিকুলাম ইন্টু স্মল কিউ কত 1 মাইক্রোকুলাম ডিভাইডেড বাই 1 মিটার। আচ্ছা এবার যখন সেটা 10 মিটারে চলে আসছে তখন একটা স্পিডকে সে অ্যাকোয়ার করেছে। কত স্পিড অ্যাকোয়ার করছে আমাকে সেটা বার করতে হবে। যদি তার স্পিডটা v হয় তো আমি বলতে পারি ওর কাইনেটিক এনার্জি কত হবে 12 mv², তাই না?
হাফ ইন্টু এম ভি স্কোয়ার, এটা হলো ওই পজিশনে তার কাইনেটিক এনার্জি, প্লাস ওই পজিশনে তার পোটেনশিয়ালটা কত হবে বলো 10 মিটারে, বলো বলো পোটেনশিয়াল এনার্জি কত হবে স্মল কিউ? শুধু ডিসটেন্সটা চেঞ্জ হয় 10 হয়ে যাবে। হ্যাঁ, বাকি সমস্ত সেম থাকবে, যে কে ইন্টু 1 মিলিকুলাম ইন্টু ওটা কত আছে 1 মাইক্রোকুলাম ডিভাইডেড বাই এখানটাতে 10 মিটার। এবার আমাকে এটা সলভ করতে হবে, সলভ করলে আমি আনসারটাকে পেয়ে যাব। তুমি সলভটা করে ফেলি ঝটপট। এটা হচ্ছে কে ইন্টু 1 মিলিকুলাম মানে 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আর 1 মাইক্রোকুলাম মানে 10⁻⁻6 দিয়ে। আচ্ছা, ডিভাইডেড বাই কত 1, তো ওটা কোনো ব্যাপার নয়, ওটা তো রকমই থাকবে, ইকুয়াল টু হাফ ইন্টু সৃজিত ক্যামেরা অন করে রাখো। হ্যাঁ, এবার থেকে ক্লাসে যখন যখন আসবে ক্যামেরাগুলো অন করে রাখবে পুরো ক্লাসটাতে। আর অভ্রদীপ তুমি শুনতে পাচ্ছ নাকি এখনো? অভ্রদীপ শুনতে পাচ্ছ না? ও কালা হয়ে গেছে। দেখো ইকুয়াল টু হাফ ইন্টু এম, একটা কাজ করো, বুঝতে পারলে, এটাকে ভ্যালুগুলোকে এইখানে প্লেস না করে একটা জেনারেল ইকুয়েশন তৈরি করো, তারপরে ভ্যালুগুলোকে প্লেস করো, তাহলে আমার ক্যালকুলেশনে সুবিধা হবে। যেরকম ধরো আমি যেটা বলছি সেটা হলো এই জিনিসটা, এটাকে এরকম ধারা করে করো, কে ওটা ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড বাই 1 বা ডিভাইডেড বাই, হ্যাঁ ওটা 1ই থাক, 1ই থাক, ঠিক আছে। এটা কত হবে? এটা হয়ে যাবে তোমার হাফ এম ভি স্কোয়ার, আর এখানে আসবে প্লাস, হ্যাঁ তাই একটুখানি ব্যবস্থা করে রাখো, ঠিক আছে সুজিত? ঠিক আছে, একবার করে মুখ দেখিয়ে দিও। ডিভাইডেড বাই এটা হবে কত 10, এটা হবে 1। আগে একটা কাজ করি, এই পুরো ইকুয়েশনটা এই যে ভিটাকে না, এটাকে এম কে কিউ টার্মে বার করে নিই, তারপর লাস্টে ভ্যালুগুলোকে পুট করবো, না হলে ক্যালকুলেশনটা জটিল হয়ে যাবে আর কিছু। তো এখান থেকে হাফ এম ভি স্কোয়ার সমান কত আসছে? হাফ এম ভি স্কোয়ার সমান হবে কে ক্যাপিটাল কিউ স্মল কিউ, আর এখানে আসছে মাইনাস কে ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই 10। তার মানে এটা কত আসবে? 9 কে ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই 10, 9 কে ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই 10। আচ্ছা, তোমরা আগে প্রথমে এতটা অবধি লিখে নাও, তো তারপরে আমি ক্যালকুলেশনটা আবার স্টার্ট করবো। এই জায়গাটা পুরো ভরে গেছে, তোমরা আগে এতটা অবধি লিখে নাও, তারপরে ভ্যালুগুলোকে পুট করে নেক্সট স্টেপগুলোকে স্টার্ট করবো। আমি এখানটাতে একটুখানি লিখে দিই ততক্ষণ, ওখান থেকে ভিটাকে বার করে নিই। এখান থেকে ভি সমান কত লিখবো না, ভি সমান হয়ে যাবে তাহলে ভি সমান হচ্ছে 2, মানে হচ্ছে তোমার 9 কে কিউ বাই 5, 9 কে কিউ কিউ বাই 5, আর এখানটাতে কত আসছে এম, এটা রুট, এইটা হবে ভিটা। এবার আমাকে এখানে সমস্ত ভ্যালুগুলোকে পুট করতে হবে, আনসার বেরিয়ে যাবে। আগে তোমরা লিখে নাও, তারপর এটাকে পুরো মিটিয়ে দেবো, দিয়ে ক্যালকুলেশনটা করবো। লিখে নাও পুরোটাকে। এই ধরনের জিনিসগুলোতে না আগে পুরো ইকুয়েশনটা এরকমভাবে বার করে নেবে, ঠিক আছে, তারপরে ফাইনালি আনসারটা পুট করবে যে ভ্যালুসগুলোকে, না হলে ক্যালকুলেশনটা মাঝখানে প্রচণ্ড জটিল হয়ে যাবে। সৃজিত কিছু কোয়েশ্চেন পাঠিয়েছিলে, আমি কোয়েশ্চেনটা আজকে সময় পাইনি, কালকে তোমাকে ওটা পাঠিয়ে দেবো। আমি একটু আগেই দেখলাম ওটাকে। হয়ে গেছে লেখা এতটা কমপ্লিট? চলো আচ্ছা, এবার ভ্যালুগুলোকে পুট করছি। ভি ইকুয়াল টু হয়ে যাবে √9 ইন্টু কে মানে হচ্ছে 9 ইন্টু 10⁻9। আচ্ছা, ক্যাপিটাল কিউ কত দেওয়া আছে? 1 মিলিকুলাম মানে 10⁻³ আচ্ছা, স্মল কিউ দেওয়া আছে 1 মাইক্রোকুলাম মানে 10⁻6 ডিভাইডেড বাই 5 মিটার। তো ওটা তো মিটার, 5 মিটার না 5 এম। সো 5 ইন্টু এমটা কত আছে 2 গ্রাম, তাহলে 2 এটাকে এসআইতে কনভার্ট করে নাও 10⁻³ এবার ক্যালকুলেট করে কত আসছে। এখানে -9 10⁻, এখানে +9, সো এটা ক্যান্সেল আউট হয়ে গেল। আচ্ছা, কত পড়ে থাকছে ওখানটাতে? 9 ইন্টু 9
9 ইন্টু 9 ডিভাইডেড বাই 5 ইন্টু 2 10, 10 ইন্টু 10 টু দি পাওয়ার -3, তার মানে 10 টু দি পাওয়ার -2, 10 টু দি পাওয়ার -2। সো ফাইনালি কত আসছে এটা? ফাইনালি তোমার চলে আসবে, এটা হচ্ছে তোমার হ্যাঁ এটা আসছে তোমার 9 ইন্টু 9 এর রুট করলে তোমার আসবে 9 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার -1। সো আনসার উইল বি 9 এত মিটার পার সেকেন্ড, সরি 90 মিটার পার সেকেন্ড। এটা আসবে ভি এর ভ্যালু। এই স্পিডটাকে নিয়ে মুভ করবে, মানে যখনও 10 মিটার দূরে চলে এলো তখনও স্পিড হয়ে যাবে 90 মিটার পার সেকেন্ড। আনসারটা বুঝতে পারলে কীভাবে এলো? প্রসেসটা দরকার, বুঝতে পারলে? আমার কনসেপ্টটা দরকার শুধুমাত্র। কোয়েশ্চেন তো একটু পরে দেখবে এই সেম টাইপের কোয়েশ্চেন অন্য ফ্রেমে আসছে, কিন্তু আমার এই প্রসেসটাকে বুঝতে হবে কী হচ্ছে কেন হচ্ছে। ক্লিয়ার সবার কাছে? সৃজিত কালকের ভিডিওটা দেখেছিলে? তুমি সৃজিত একটুখানি ক্লাসগুলো চেষ্টা করো ভাই রেগুলার করার, না হলে এটাই হবে। তুমি আমি জানি না বুঝতে পারছো কিনা, এটা কিছু বুঝতে পারছো কি তুমি আজকের ক্লাসটা? তোমার টাইমটা নষ্ট হয়ে যাচ্ছে আর কিছু না। একটুখানি চেষ্টা করো, দরকার হলে যেহেতু তোমরা সবাই অনলাইন ক্লাস করছো, চেষ্টা করো ফোনের নেটটাকে বন্ধ করে ওয়াইফাই লাগিয়ে নেওয়ার বাড়িতে, তাতে করে তুমি আনলিমিটেড নেটও পেতে পারবে, স্পিড ভালো থাকবে এবং ডিস্টার্বটা কম হয়, জিও ফিওতে অনেকে দেয়। তো একটুখানি চেষ্টা করো ওইটা করার, না হলে কী বলতো তোমার লস হয়ে যাচ্ছে, তোমার কনসেপ্ট মিস হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ব্যাপার সবচেয়ে। তুমি আজকে ক্লাসটা বুঝতেই পারবে না, যেখানে এটা খুব ইম্পর্টেন্ট পার্ট, এখান থেকে কোয়েশ্চেন করা হয় ভালো করে, তুমি না বুঝতে পারলে তোমার চাপ হয়ে গেল। লেখা হলো এটা? আচ্ছা এবার দেখো কোয়েশ্চেনের আনসারটা এই অবধি দেখতে গেলে কোয়েশ্চেনের আনসারটা শেষ, কিন্তু এই কোয়েশ্চেনটাকে অনেকটা বাড়ানো যায় চাইলে। কীরকমভাবে দেখো, এইখান থেকে তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করা যেতে পারে। কি করবে? আমাকে প্রথমে আনসার দাও, সেটা হলো এই স্মল কিউ চার্জটা যত দূরে আসবে তত তার উপরে ফোর্স কমতে থাকছে। স্মল কিউ চার্জটা যত দূরে চলে আসতে থাকছে তত তার উপর ফোর্স কমতে থাকছে, তাই না? থাকছে কিনা বলো? কারণ ডিস্টেন্স বাড়লে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কমে। আচ্ছা তার মানে কি আমি এটা বলবো যে তার স্পিডটাও কমতে থাকছে? বলো বলো স্পিড কমছে কিভাবে বলবো? বলো, ফোর্স তো কমতে থাকছে, যে কেউ বলতে পারো এটা। ছাত্র কি মুখ বন্ধ করে নিচ্ছে বলো? সৃজিত, অভ্রদীপ, বলো কি হবে এটা? আমি বলছি ফোর্সটা কমছে, তার মানে স্পিডটাও কমতে থাকছে যত দূরে যাবে। বলো বলো, ঠিক না ভুল? বুদ্ধি খাটো, যে কোনো একটা আনসার দাও, ঠিক না ভুল বলো। ছাত্র কি বলো, চুপচাপ থাকলে হবে না, বলো। স্পিড কম হবে। আচ্ছা আর অভ্রদীপ? স্পিডটা বাড়বে তো, কারণ ফোর্স তো ওর উপর কম কাজ করছে। তাহলে তো স্পিড কমার কথা। অভ্রদীপ বলো। স্পিড কমবে। স্পিড কমবে। অভ্রদীপ ক্যামেরাটা অন করে রাখো না, তুমি কতবার বলছি তোমার। সৃজিত কি বলবে, স্পিড কমবে না বাড়বে? স্যার বুঝতে পারছি না। স্পিডটা কমবে না, স্পিডটা বাড়বে। কেন বাড়বে? দেখ মাথায় কোশ্চেনটা আছে এটা যে আরে ফোর্স তো কম পাচ্ছ, স্পিড তো কমার কথা, আরে স্পিড কমবে না। কেন কমবে না? দেখো ফোর্স কম হচ্ছে তার মানে কি, অ্যাক্সিলারেশনটা সে কম ফেস করছে, বুঝতে পারলে? অ্যাক্সিলারেশন কম ফেস করার মানে কি, ধরো আগে সে ফেস করছিল 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন সাপোজ, তার মানে তার স্পিডটা 10-এর রেটে ইনক্রিজ হচ্ছিল, বুঝতে পারলে? এখন তার অ্যাক্সিলারেশনটা কমে গেল এবং হয়ে গেল 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে এখনও তার স্পিড ইনক্রিজই হচ্ছে কিন্তু কম রেটে, কিন্তু ইনক্রিজ তো হচ্ছে নাকি? আবার কমে গেল, ফোর্স কমে গেছে যখন এই পয়েন্ট এলো, সাপোজ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে এখনও অবধি ওর কিন্তু স্পিড ইনক্রিজই হচ্ছে, কিন্তু হ্যাঁ রেটটা কম, কিন্তু স্পিড ডিক্রিজ হচ্ছে না, বুঝতে পারলে আমি কি বলছি? হ্যাঁ, তো এখানটাতে স্পিড কিন্তু কম হবে না, এটা মিসকনসেপশন তৈরি হয়, এটা মনে হয় যে ফোর্স কম হচ্ছে, চোখ বন্ধ করে লিখে দেয় স্পিড কম হচ্ছে, স্পিড বাড়ছে, কিন্তু হ্যাঁ তার রেটটা কমছে, বুঝতে পারলে? মানে ধরো তুমি এখন এইখান থেকে যদি আগে তার রেটটা এরকম হয় যে সে মানে ধরো সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড বাড়াচ্ছিল তার স্পিডটাকে, এখন হচ্ছে সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড বাড়াচ্ছে, কিন্তু বাড়াচ্ছে, হতে পারে কিছুক্ষণ পরে সেটা আরও কম হবে এবং কম হয়ে সেকেন্ডে 1 মিটার পার সেকেন্ড বাড়াবে, কিন্তু বাড়াবে, ওটাকে কমাবে না,
বুঝতে পারলে? কারণ অ্যাক্সিলারেশনটা তার আছে, আর অ্যাক্সিলারেশন ওর স্পিডকে সবসময় ইনক্রিজই করবে। তার মানে হলো এটা যে এই যে স্পিডটা আমি বার করলাম 10 মিটারে, তার মানে এই স্পিডটা বাড়তে 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 একটা সময় এরকম হবে যে ম্যাক্সিমাম ভ্যালুকে রিচ করে যাবে, যতটা বাড়া সম্ভব, তাই না? ম্যাক্সিমামকে সে রিচ করবে, করবে কিনা? কারণ তো ক্রমশ বাড়তেই থাকবে যত দূরে যাবে। এই ম্যাক্সিমাম যেতে পারে কত দূর আমাকে বলো, বলো তো ম্যাক্সিমাম কত দূর অবধি যেতে পারবে এই স্মল কিউ চার্জটা রিপালশন পেয়ে? বলো ম্যাক্সিমাম কত দূর অবধি যাবে? বলো বলো, ইনফাইনাইট, তাই না? যাবে কিনা বলো? ম্যাক্সিমাম কোনখানে যাবে? সে ইনফাইনাইটে না, বুঝতে পারলে? তার মানে এ যখন ইনফাইনাইটে পৌঁছে যাবে সেই সময়ে গিয়ে এর যে স্পিড সেটা ম্যাক্সিমাম হবে। তারপর মানে ওই যে ভ্যালুটাকে তুমি পাবে ইনফাইনাইটে যাওয়ার স্পিড, তার থেকে বেশি ভ্যালু এর হতে পারে না, তার চেয়ে কম ভ্যালু হতে পারে কিন্তু বেশি ভ্যালু হতে পারে না। তার মানে দেখো তার মানে হলো এটা যেটা আমাকে জিজ্ঞেস করেছে এখানটা, যে অলসো ফাইন্ড ভি ম্যাক্স অফ দি স্মল কিউ। তার মানে স্মল কিউর ম্যাক্সিমাম ভেলোসিটি কত হবে। তো এখানটাতে লিখতে হবে এরকমভাবে। এটা লেখার আগে একটা কাজ করো, তোমরা এটা লিখে নাও, ঠিক আছে? এটা লিখে নাও, তারপর একটা স্টেটমেন্ট লেখাবো, তারপরে ওই ম্যাক্সিমামে আমি ক্যালকুলেশনটা স্টার্ট করবো। এটাকে লিখে নাও, লিখে নিয়েছো জিনিসটা, ক্যালকুলেশনটা এটাকে লিখে নাও। আচ্ছা তাহলে এটা মিটিয়ে দিলাম। এবারে তোমরা একটা স্টেটমেন্ট লেখো, লেখো the force on the small q, the force on small q will decrease as it moves further, the force on small q decreases as it moves further. So the acceleration of small q will also decrease. So the acceleration of small q will also decrease. That means the speed of small q will increase, but at a slower rate. The speed of small q will increase but at a slower rate, and the maximum speed of small q will be at infinite. লিখেছো? তো এবারে আমাকে সেই ভ্যালুটাকে বার করতে হবে। তো ব্যাস আবার আমি সেই কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জিকে অ্যাপ্লাই করবো, যেহেতু এক্সটার্নাল ফোর্সটা এখানটাতে 0, কার মধ্যে 1 মিটারের মধ্যে আর ইনফাইনাইটের মধ্যে এখন অ্যাপ্লাই করবো, তাই না? তো আমি অ্যাপ্লাই করতে স্টার্ট করে দিই। k plus u at 1 meter should be equal to k plus u at infinite. এবারে ইনিশিয়াল কাইনেটিক 0, ইনিশিয়াল পোটেনশিয়াল কত হচ্ছে k ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু ফাইনাল কাইনেটিক কত আমাকে বার করতে হবে, হাফ m v max তার স্কোয়ার। আচ্ছা ইনফাইনাইটে পোটেনশিয়াল কত হয় বলো? ইনফাইনাইটে 0 হয়ে যায়, তাই না? তাহলে প্লাস পোটেনশিয়াল কত হয়ে যাবে তার 0। আচ্ছা তার মানে আমি বলতে পারি এখন যে এখানটাতে, আচ্ছা আগে এটাকে বলার আগে একটা জিনিস নোটিস করো, যখন আমি আগের কোয়েশ্চেনটা সলভ করলাম 1 মিটার আর 10 মিটারের মধ্যে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জিকে লাগিয়ে, সেইখান থেকে তুমি একটা জিনিস দেখতে পাচ্ছিলে, সেটা হলো যে এইখানে তার কাইনেটিক এনার্জিও ছিল প্লাস একটা পোটেনশিয়াল এনার্জিও ছিল, আর এইখানে শুধুমাত্র পোটেনশিয়াল এনার্জি ছিল, তাই না? বুঝতে পারলে ছিল কি না? অর্থাৎ এইখানটাতে আমি বলতে পারি যে আগের 1 মিটারের যা পোটেনশিয়াল এনার্জি ছিল আগের কোয়েশ্চেনটাতে, মানে আগের যেখানটা ছিল 1 মিটার আর 10 মিটারের মধ্যে, সেখানটাতে 1 মিটার যে পোটেনশিয়ালের পার্টটা ছিল সেটা পুরোটা তার কাইনেটিক প্লাস পোটেনশিয়াল দুটোতেই কনভার্ট হচ্ছিল আগেরটাতে, তাই না?
যেই কারণে একটা আমি 10 মিটারে পোটেনশিয়ালের ভ্যালু পাচ্ছিলাম, আবার কাইনেটিকেরও ভ্যালু পাচ্ছিলাম। ইকুয়েশনটা দেখতে পাচ্ছ আগেরটাতে, হ্যাঁ স্যার। তাই না? তার মানে আগেরটাতে কি হচ্ছিল, পোটেনশিয়াল এনার্জিটা তার 1 মিটারে যা পোটেনশিয়াল এনার্জি ছিল সেটা 10 মিটারে কাইনেটিক প্লাস পোটেনশিয়াল দুটোতেই ডিভাইড হয়েছিল। কিন্তু এই ইকুয়েশনটাকে লক্ষ্য করো, এখানে হচ্ছে কি, এখানটাতে এটা হচ্ছে যে 1 মিটারে তার যা পোটেনশিয়াল ছিল সেটা 100% তার কাইনেটিকেই কনভার্ট হচ্ছে, কারণ এইখানে তার পোটেনশিয়াল কিন্তু 0। কনসেপ্টটা বুঝতে পারছো কি বললাম? হ্যাঁ স্যার। এগুলো এই কারণে বলছি, তোমাকে এগুলো থিওরিটিক্যাল কোয়েশ্চেন দেবে, হতে হবে তোমাকে মাল্টিপল অপশন কারেক্ট দিল এবং একটা নিউমেরিক্যাল দিয়ে তোমাকে তার উপর একটা স্টেটমেন্ট দিল, তোমাকে তো মোর দ্যান ওয়ান অপশন কারেক্ট হবে। তো সেখানে তোমার স্টেটমেন্ট দিতে পারে যে when it is at infinite then the total potential energy of its initial position converts into the kinetic energy। আর আগেরটাতে তোমাকে বলবে যে টোটাল পোটেনশিয়াল এনার্জি অফ দ্য ইনিশিয়াল পজিশন কনভার্টস ইনটু দ্য কাইনেটিক এনার্জি অ্যাজ ওয়েল অ্যাজ পোটেনশিয়াল এনার্জি। দুটোই ঠিক, বুঝতে পারলে? ইনফাইনাইটে পুরোটাই 100% কাইনেটিকে কনভার্ট হচ্ছে, কিন্তু যখন আমি তাকে 10 মিটারে নিয়ে গেলাম বা ইনফাইনাইট ছাড়া তুমি যে কোনো পজিশনে নিয়ে যাও, সেই সমস্ত পজিশনে তার ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জিটা কাইনেটিক অ্যান্ড পোটেনশিয়াল দুটোতেই কনভার্ট হবে, ডিভাইড হবে দুটোর মধ্যে, বুঝতে পারলে? তো এখান থেকে আমি বলতে পারি যে এখান থেকে ভি ম্যাক্স যেটা হবে তার ভ্যালু হয়ে যাবে 2k ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড বাই এম তার রুট। এবার ভ্যালুটাকে তুমি বার করো, যদি তুমি ভ্যালুটাকে বার করো তাহলে কত আসবে, দ্যাট উইল বি ইকুয়াল টু 2 ইন্টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ক্যাপিটাল কিউ 10 টু দি পাওয়ার -3 অ্যান্ড স্মল কিউ 10 টু দি পাওয়ার -6 ডিভাইডেড বাই 2 ইন্টু 10 টু দি পাওয়ার -3 তার রুট। এবার এইখান থেকে 9 এইগুলো সব ক্যান্সেল আউট হয়ে গেল, তো তোমার পড়ে থাকবে 18/2, এখানে 2 ক্যান্সেল আউট হবে, সো 9 মানে তোমার কত আসছে, এটা তোমার চলে আসবে যেটা, সেটা হলো তোমার √9,000। √9,000 এর ভ্যালুটা বার করো তো ক্যালকুলেট করে, কত হচ্ছে 94 এরকম কিছু একটা আসার কথা। ক্যালকুলেট করো তো, কোথাও ক্যালকুলেটারে ক্যালকুলেট করে না একবার ঝটপট। √9,000 94.8 হ্যাঁ 94.86 ওরকমই আসার কথা, 94.86 এত মিটার পার সেকেন্ড। লক্ষ্য করো, যখন এটা 10 মিটারে ছিল তখন ওর স্পিড কত হয়েছিল, 90 মিটার পার সেকেন্ড। যখন এটা ইনফাইনাইটে চলে গেল স্পিড কিন্তু বেড়েছে, 94.8 মিটার পার সেকেন্ড হয়ে গেছে, কিন্তু খুব বেশি বেড়েছে কি, খুব বেশি বেড়েছে কি আমাকে বলো? 4.8 মিটার বেড়েছে, মানে আমি অ্যাপ্রক্সিমেট 4.8টাকে তুমি 5 ধরো, তুমি বলতে পারো তাহলে 5 মিটার মতো বাড়ছে, মানে 5 মিটার পার সেকেন্ড তার স্পিডটা বেড়েছে। আমি এটাই একটু আগে কনক্লুশনে বলেছিলাম, স্পিডটা বাড়বে কিন্তু রেটটা কম হয়ে যাবে, বুঝতে পারলে? স্পিড বাড়বে কিন্তু কম রেটে বাড়বে এখন, যেই কারণে যখন ও 10 মিটারে ছিল তখন ওর স্পিড ছিল 90 মিটার পার সেকেন্ড, যেখানে সে ইনফাইনাইট এসে চলে এলো তখন তার স্পিড হলো 94.8 মিটার পার সেকেন্ড। স্পিড তো বেড়েছে কিন্তু খুব কম বেড়েছে, কারণ অ্যাক্সিলারেশনটা তার কম হয়ে গেছে, বুঝতে পারলে? চলো এবার লিখে নাও, সলিউশনটা লিখে নাও। আচ্ছা, এখান থেকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবে। চলো, আমি তোমাকে বললাম যে এরকম ধরো দুটো চার্জকে রাখা আছে, তাহলে হুইচ অফ দ্য ফলোইং স্পিড ক্যান নট বি দ্য স্পিড অফ দি স্মল কিউ চার্জ। ঠিক আছে, তোমাকে একটা আমি অপশন দেবো, বলবো হুইচ অফ দ্য ফলোইং স্পিড ক্যান নট বি দ্য স্পিড অফ দি স্মল কিউ চার্জ, রাইট? এবার তোমাকে আমি অপশানগুলোকে দিচ্ছি। নাম্বার 1 অপশান 89 মিটার পার সেকেন্ড, অপশন বি 91 মিটার পার সেকেন্ড, অপশন সি 100 মিটার পার সেকেন্ড, অপশন ডি 99 মিটার পার সেকেন্ড। আমাকে বলো, এই যে কোয়েশ্চেনটা দিয়েছিলাম, এই কোয়েশ্চেনটার জন্য এদের মধ্যে কোন অপশানটা এই কিউ চার্জের ভেলোসিটি হতে পারে না কখনো, স্মল কিউ চার্জের ভেলোসিটি কখনো হতে পারে না? হতে পারে মোর দ্যান ওয়ান অপশান কারেক্ট, হতে পারে একটাই অপশন, বলো। সি আর ডি। হ্যাঁ স্যার, সি আর ডি তো হবে, ম্যাক্সিমাম তো 95 ই হতে পারে। আচ্ছা, এই কোয়েশ্চেনটা ছিল 1 মিটার থেকে 10 মিটারে, তাই তো? 1 মিটার থেকে সে 10 মিটারে আসছিল, হ্যাঁ। তো ওখান থেকে স্টার্ট করেছিল 0 থেকে, তার মিনিমাম কত, 0, তো ম্যাক্সিমাম কত হবে 94.8, তাই না? তার মানে তার থেকে বেশি ভ্যালুগুলো আমার হতে পারে না, বুঝতে পারলে? তার থেকে বেশি ভ্যালু কোনটা না, দ্যাট ইজ ইকুয়ালস টু সি অ্যাজ ওয়েল অ্যাজ ডি। এই দুটো হলো তার থেকে বেশি ভ্যালু, তার মানে এর থেকে বেশি ভ্যালু হতে পারবে না। এবং এটাও কিন্তু কোয়েশ্চেনটা জিজ্ঞেস করতে পারে তোমাকে,
এই সিস্টেমটা দিয়ে তোমাকে এটাকে না জিজ্ঞেস করে তোমাকে কিন্তু বার করতে হবে পুরোটা, বুঝতে পারলে? তোমাকে ম্যাক্সিমাম যদি এই ধরনের কোয়েশ্চেন দেয়, তোমাকে এই যে ম্যাক্সিমাম ভি এর ভ্যালুটা মানে ভি ম্যাক্স, এটাকে তোমাকে ক্যালকুলেট করতে হবে। এবার তোমাকে দেখতে হবে যে কোনটা তার থেকে বেশি ভ্যালু আছে, এটা হতে পারে না, বুঝতে পারলে? তো এখানটাতে পরের কোয়েশ্চেনটা এরকমভাবে লিখে নাও যে ইন দ্য অ্যাবাভ কোয়েশ্চেন which of the following speeds cannot be the speed of small q charge, দিয়ে এখানে চারটে অপশন লিখে নাও। অপশন চারটাকে লিখে নিয়ে সিআরডি ঠিক করে নাও। রিজনটা লিখবে যে অ্যাজ ভি ম্যাক্স ইজ 94.86 মিটার পার সেকেন্ড, সো স্পিড উইচ ইজ গ্রেটার দ্যান ভি ম্যাক্স ক্যান নট বি পসিবল, বা ভি গ্রেটার দ্যান ভি ম্যাক্স আর নট পসিবল, এরকম লিখে। দেখো এই কোয়েশ্চেন থেকে কতগুলো কোয়েশ্চেন বেরিয়ে আসছে। এইভাবেই কোয়েশ্চেন জিজ্ঞেস করা, তুমি যখন কোনো কোয়েশ্চেনকে করবে সেটাকে অ্যানালাইজ করতে হবে যে কোয়েশ্চেনটা হচ্ছে কেন, আর এর মানে এটা কি দেখাতে পারে আমাকে, মানে এর বাস্তবে এই সিচুয়েশনটা হতে কি পারে। কারণ এই সিচুয়েশনটা হচ্ছে বাস্তবে পুরোটা, যেটা তুমি এখানে তোমাকে ডেসক্রাইব করলাম, এর মধ্যে যে কোনো পার্টকে তোমাকে জিজ্ঞেস করা হবে এক্সাম হলে। তো তুমি একটা কোয়েশ্চেন করলে মানে বেসিক্যালি তুমি হিসাব করে দেখো এখান থেকে মোটামুটি 5-6খানার কাছাকাছি কোয়েশ্চেন করে ফেললে এই একটা কোয়েশ্চেনের মধ্যে দিয়ে, কারণ এখান থেকে জিজ্ঞেস করবে 5-6খানা কোয়েশ্চেন যদি করে, বুঝতে পারলে? লিখেছো স্টেটমেন্টটা লেখা হয়ে গেছে সবার? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমি চলে আসছি পরের কোয়েশ্চেনটাতে। যখনই তুমি ম্যাক্সিমাম ভেলোসিটি বার করবে, তোমার কাজ হলো ইনফাইনাইট পজিশনে টোটাল এনার্জিকে কনজার্ভ করে তুমি দেখো যে কত তার ম্যাক্সিমাম স্পিড হতে পারে, তারপর তুমি ডিসাইড করো যে ভেলোসিটিগুলো তার থেকে বেশি আছে কি কম আছে, বুঝতে পারলে? অলওয়েজ সেই ইনিশিয়াল পজিশন অ্যাজ ওয়েল অ্যাজ ইনফাইনাইট দুটোর মধ্যে কম্পেয়ার করে তুমি দেখো ইনফাইনাইটে তার ভেলোসিটি কত হবে, দিয়ে তুমি কম্পেয়ার করবে যে কতটা তাহলে হতে পারে প্রবাবল ভেলোসিটিটা। এবার চলে আসছে আমি নেক্সট কোয়েশ্চেনটাতে। নেক্সট কোয়েশ্চেনে কী দিচ্ছে দেখো, বলছে যে ফাইন্ড আউট দি স্পিড অফ দি চার্জেস ওয়েন দি সেপারেশন বিটুইন দেম বিকামস 2x। প্রথমে কী করা আছে, তিনটে ভার্টেক্সে তিনটে চার্জকে প্লেস করা আছে, তিনটেরই মানে সাইনটা সেম নেচারের চার্জ, ক্যাপিটাল কিউ করে পজিটিভ চার্জ। এদের মধ্যে ডিস্টেন্স এক্স করে, কারণ এই ট্রায়াঙ্গেলটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। এখন কি করা হলো না, এদেরকে যখন তুমি এরকমভাবে প্লেস করবে স্বাভাবিকভাবে এরা একে অন্যের জন্য রিপালশন ফেস করবে, তাই না? এবং রিপালশন যদি ফেস করে তাহলে কি হবে, তাহলে এটাই হবে যে এদের মধ্যে এরা দূরে দূরে সরে যাবে, তাই না? এই দুটো চার্জ এখন দূরে সরে আসবে, এই ওপরের চার্জটা আরও দূরে সরে যাবে, তাই না? এবং এটা কিন্তু হতেই থাকবে কন্টিনিউয়াসলি, বুঝতে থাকলে মানে এদের তিনজনের মধ্যে এক্সপ্যানশন হবে আর কি। কনসেপ্টটা বুঝতে পারছো কী হচ্ছে? হ্যাঁ, এবার এই যে এক্সপ্যানশনটা হচ্ছে হতে 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 তার মানে এদের মধ্যে ডিস্টেন্সটা বাড়ছে। এখন আছে কত, এক্স, বাড়তে 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 এক সময় ডিস্টেন্স হবে 2x। তো যখন এদের মধ্যে ডিস্টেন্সটা 2x হয়ে যাবে, তোমাকে বার করতে বলছে সেই সময় এই প্রত্যেকটা চার্জের ইন্ডিভিজুয়াল স্পিড কত হবে। কোয়েশ্চেন হলো এইটা, ক্লিয়ার? এখন এদের যে এক্সপ্যানশনটা হচ্ছে সেই এক্সপ্যানশনটা তুমি করাচ্ছ না, এরা নিজে থেকেই করছে, বলো কে করছে? তোমরা নিজেরা করাচ্ছ নাকি নিজের থেকে হচ্ছে? তার মানে এক্সটার্নাল ফোর্স নেই এখানটাতে কিছু, তাই না? তার মানে আমি বলতে পারি যে অ্যাজ এক্সটার্নাল ফোর্স এফ এক্সটার্নাল ইজ 0, অ্যাজ এফ এক্সটার্নাল ইকুয়াল টু 0, তার মানে এখানে আমি কম লাগাতে পারি, হয়ে গেল। তাহলে অ্যাপ্লাই করো কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জিকে। আর আচ্ছা, এটা কি হয়ে গেছে, এটা এরকম হয়ে গেছে যে এটা এখন এখানে চলে যাচ্ছে। এই ডায়াগ্রামটাকে আমি একটুখানি আলাদা করে আঁকি, তাহলে সুবিধা হবে, তোমাদের ইমাজিন করতে জিনিসটা সুবিধা হবে। আগে ছিল এই সিচুয়েশনটা, ক্যাপিটাল কিউ ক্যাপিটাল কিউ ক্যাপিটাল কিউ, ডিস্টেন্সটা ছিল এদের মধ্যে এক্স। এখন এরা সরতে শুরু করেছে এবং এটা চলে আসছে এইখানে, এটা চলে এসছে এইখানে,
এটা চলে এসছে এইখানে। তো যথারীতি এদের মধ্যে এখন যে ডিস্টেন্স সেটা বেড়ে গেছে। এটা এইখানে চলে আসবে আর এটা চলে আসবে এইখানে। এরকম সিচুয়েশনটা হবে। এখন হয়ে গেছে ডিস্টেন্সটা 2x। বুঝতে পারলে? এই হয়েছে সিচুয়েশনটা, যে প্রত্যেকটা চার্জ দূরে যেতে শুরু করছে। এটাও এই দিকে গেছে, এটাও এই দিকে গেছে, এটাও এই দিকে গেছে, দূরে চলে গেছে এবং ট্রায়াঙ্গেলটা বেড়ে গেছে। বুঝতে পারলে? তো কম অ্যাপ্লাই করি ম্যাক্সিমাম কি 2x দূরত্ব পর্যন্তই যাবে? না, যাবে এখনো। রিপালশন তো শেষ হবে না, ম্যাক্সিমাম ইনফাইনাইটে যাবে। মানে এখানেও তুমি সেম কোয়েশ্চেন তোমাকে জিজ্ঞেস করতে পারে, ম্যাক্সিমাম স্পিড তুমি বার করতে পারো। তোমাকে এই ইনিশিয়াল এক্স এর মধ্যে আর ইনফাইনাইট তার মধ্যে আগেরটার মতো তোমাকে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জিকে অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পারলে? দিয়ে তোমাকে বার করতে হবে ভি ম্যাক্স কত হবে। বুঝতে পারলে? তারপর তুমি আনসার বার করবে যে কোনটা হতে পারে না, তাহলে তোমাকে এখানেও জিজ্ঞেস করতে পারে। তো সিস্টেম চেঞ্জ হতে পারে, কনসেপ্টটা সেম। এ তো রিপালশন তো হচ্ছে আর নিজেরাই করছে, তো সারা জীবন রিপালশন করবে, করতেই থাকবে করতেই থাকবে। বুঝতে পারলে? যতক্ষণ না ইনফাইনাইট এসে পৌঁছালো। আচ্ছা, অ্যাপ্লাই করো। তাহলে কি লিখবো? কাইনেটিক প্লাস পোটেনশিয়াল অ্যাট এক্স শুড বি ইকুয়াল টু কাইনেটিক প্লাস পোটেনশিয়াল অ্যাট 2x। আচ্ছা, ইনিশিয়ালি কাইনেটিক কত হবে বলো? ইনিশিয়াল কাইনেটিক এনার্জি বলো বলো, কত হবে ইনিশিয়াল? ইনিশিয়ালি কোনো স্পিড আছে কি নেই আগে বলো? 0 হবে না? স্যার দিলে হবে তো? 0 হবে ইনিশিয়ালি তো কিছু আমাকে দেওয়া নেই স্পিড, তার মানে আমি ধরবো ইনিশিয়াল 0 ছিল, তাই না? তো কাইনেটিকটা 0 হয়ে যাবে। আচ্ছা, ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি কত হবে বলো? ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি কত হবে? kq²/x। kq²/x। আচ্ছা, এরকম দ্বারা কতগুলো পেয়ার তৈরি হবে? 3টে পেয়ার হবে তো নাকি? তাহলে 3kq²/x হবে। 3kq²/x হলো। আচ্ছা, ফাইনাল যখন সেটা ইনফাইনাইটে চলে যাবে, ইনফাইনাইটে গেলে তার কাইনেটিক আর পোটেনশিয়াল কোনটা 0 হয়ে যাবে? আর কাইনেটিকটা 0 হয়ে যাবে। তো পোটেনশিয়াল 0 হবে, তাই না? আচ্ছা, এখানে আমাকে কোনটা চেয়েছে? কাইনেটিকটা নাকি মানে ইনফাইনাইট নাকি 2x? কোনটাতে চেয়েছে? 2x। তাহলে আমার ক্যালকুলেশনটা হবে তো? এই কনসেপ্টটা একবার বলে দেবেন k প্লাস b এর ওটা আচ্ছা, আমি বলছি একবার, তুমি ভিডিওটা কালকে দেখে নেবে, ঠিক আছে? আমি শেষ করে নিই, তারপর তোমাকে বলে দিচ্ছি এটা। দেখো, তো যখন 2x এ গেল তখন তার যে ইয়ে হবে কাইনেটিক হবে সেটা কত না? দ্যাট উইল বি ইকুয়াল টু হাফ ইন্টু কত? mv²। আচ্ছা, এটা হলো একজনের জন্য, আছে কতগুলো? 3খানা, তাই না? তো 3 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে ইন্টু 3 হলে ওপরে 3 চলে আসবে। 3/2 ইন্টু mv²। আচ্ছা, প্লাস যখন 2x এ এলো তখন পোটেনশিয়াল কত হয় বলো? 3kq²/2x, তাই না? এটা হয়ে যাবে। আচ্ছা, এবার তুমি দেখো এখান থেকে 3 সব ক্যান্সেল আউট হয়ে যাবে উপর থেকে, তাই না? উপর থেকে সমস্ত এখান থেকে 3 সব ক্যান্সেল আউট হয়ে যাবে না কমন নিলে। তো আমার কাছে পড়ে কি থাকবে? আমার কাছে পড়ে থাকবে এটা যে kq²/x ইকুয়াল টু mv²/2 প্লাস kq²/2x। এবার এখান থেকে তোমাকে ক্যালকুলেট করে বার করতে হবে যে ভি এর ভ্যালু কত হবে। এটাকে এদিকে নিয়ে চলে এসো, তাহলে mv²/2 ইকুয়াল টু কত আসছে? kq²/x মাইনাস kq²/2x। তো এখানে কত আসছে? এটা তোমার kq² হবে, নিচে তো কত থাকবে? নিচে তোমার 2x থাকবে, তাহলে এটা আসবে তোমার kq²/2x। সো ফাইনালি 2 ক্যান্সেল আউট হবে অ্যান্ড ভি ইকুয়াল টু হয়ে যাবে kq²/mx তার রুট, এইটা হয়ে যাবে ভি। 2x এ ওর স্পিড কত হবে না? √kq²/mx। এখন কিউটা বাইরে চলে আসতে পারে কারণ স্কোয়ার আছে। কনসেপ্টটা বুঝতে পারলে?
আগেরটাই কিন্তু করেছি, দেখো আমি কিন্তু এক্সট্রা কিছু করিনি, তাই না? যা আগে একটু আগে যে কোয়েশ্চেনটা তুমি সলভ করলে সেই জিনিস এখানটাতে অ্যাপ্লাই করলে, এক্সট্রা কিছু করা হয়নি। এখানে কি শক্তি সংরক্ষণ সূত্র দিয়ে করা হয়েছে? হ্যাঁ, এবার যা তুমি বলছিলে সিদ্ধি, শোনো, যখন কোনো একটা সিস্টেমের মধ্যে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না করা হয়, যদি সিস্টেম তার নিজের ফোর্সের জন্যই নিজেকে ডিসপ্লেস করে, তার ভেলোসিটিকে সে চেঞ্জ করে, তাহলে সেই যে সিস্টেমটা তার কাইনেটিক বা তার মেকানিক্যাল এনার্জি কনজার্ভ থাকে। মেকানিক্যাল এনার্জি মানে সবসময় দুটো এনার্জি সামেশানকে বোঝায়। দুটো এনার্জি সামেশান বলতে কাইনেটিক প্লাস পোটেনশিয়াল, বুঝতে পারলে? দুটোকে মিলিয়ে বলা হয় মেকানিক্যাল এনার্জি। এখন যদি আমি এই সমস্ত সিস্টেমগুলোকে দেখি, এখানে কিন্তু কোথাও এটা বলা নেই, মানে এটা হচ্ছে না যে এক্সটার্নাল ফোর্সের জন্য ডিসপ্লেসমেন্ট। যা ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেটা হচ্ছে অনলি ফর দি সিস্টেমের যে ফোর্স, বুঝতে পারলে? তার জন্যই হচ্ছে। তো সিস্টেম নিজেকে ফোর্স দিয়ে নিজের ওরিয়েন্টেশনকে চেঞ্জ করছে যথারীতি। এর মধ্যে তার ইনিশিয়াল কাইনেটিক প্লাস পোটেনশিয়াল মানে ইনিশিয়াল মেকানিক্যাল এনার্জি যা হবে, ফাইনাল কাইনেটিক প্লাস পোটেনশিয়াল মানে ফাইনাল মেকানিক্যাল এনার্জি সেটাই হবে, বুঝতে পারলে? তো যখন এক্সটার্নাল ফোর্স এফ এক্সটার্নাল যখন 0 হয়, সেই ক্ষেত্রে এক্সটার্নাল ওয়ার্ক ডানটাও তার মানে 0 হচ্ছে, কারণ ফোর্সটা এক্সটার্নাল 0, এবং সেই ক্ষেত্রে কাইনেটিক প্লাস পোটেনশিয়াল মানে মেকানিক্যাল এনার্জি শুড বি কনজার্ভড, বুঝতে পারলে? অর্থাৎ আমি বলতে পারি যে চেঞ্জ ইন কাইনেটিক প্লাস চেঞ্জ ইন পোটেনশিয়াল সেটা কত হবে? 0, বুঝতে পারলে? কারণ কাইনেটিক ইনিশিয়াল ফাইনাল সেম আছে, পোটেনশিয়াল ইনিশিয়াল ফাইনাল সেম, তো তাদের মধ্যে চেঞ্জগুলো কত হবে? 0ই হবে, বুঝতে পারলে? এই হলো জিনিস, তো সেটাকে অ্যাপ্লাই করা হলো। লিখে নাও। কমপ্লিট? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার সৃজিত একটুখানি টাইম বাই মেনটেন করো, কারণ যদি এরকমভাবে তোমার হয়ে যায় তুমি প্রবলেমে পড়ে যাবে। কিছুই না, মানে কন্টিনিউয়াসলি যে তোমার পড়াটা তুমি করছো না, সেটা তোমার ব্রেক হয়ে যাবে মাঝখানে, এটা হলো ব্যাপার, আর কিছু না। আচ্ছা, এটা ব্রেক হয়ে গেলে তোমার মুশকিল, তোমার রিদমটা ভেঙে যাবে পড়া, তুমি বুঝতে পারলে না এখন। হ্যাঁ, এখন তোমাকে কী করতে হবে? তোমাকে আবার আগের ভিডিও দেখতে হবে, তারপর আবার এই ভিডিওকে দেখতে হবে, দুটোকে কোরিলেট করতে হবে। তোমার টাইমটা তো বেশি লাগলো না সেখানটাতে, এইটা হলো ব্যাপার। আচ্ছা, হ্যাঁ, তো আগের যে কোয়েশ্চেনটা ওখানটা তো যেটা আমি বলছিলাম, তোমাকে জিজ্ঞেস করতে পারে যে ওই ম্যাক্সিমাম স্পিড কত হতে পারে, কিংবা কয়েকটা রেঞ্জ দিল। যেমন আগেরটাতে এখানে কোনো রকম ভ্যালু আমি দিয়ে দিইনি, তাই না? তো তোমাকে যদি ভ্যালু দেওয়া থাকে, তোমাকে ওই সেম কোয়েশ্চেন যে 4টে অপশন দিয়ে বলবে হুইচ অফ দ্য ফলোইং ফলোইং স্পিডস আর বা ইজ নট পসিবল ফর দি স্পিড অফ দি চার্জেস, বুঝতে পারলে? তোমাকে সেম কোয়েশ্চেন এখানেও জিজ্ঞেস করতে পারে। তো এখানটাতেও তোমরা একটা কাজ করো যে ওই ফর ম্যাক্সিমাম স্পিড ইকুয়েশনটাকে লিখে নাও যে কত হতে পারে। for Vmax কি করবো না, কাইনেটিক প্লাস পোটেনশিয়াল at x ইকুয়াল টু হবে কাইনেটিক প্লাস পোটেনশিয়াল at ইনফাইনাইট। x এ কাইনেটিক 0, পোটেনশিয়াল কত ছিল না 3k² বাই x ইকুয়াল টু, ওখানে কাইনেটিক কত হাফ m ইন্টু 3 হবে, 3 ইন্টু হাফ m Vmax স্কোয়ার প্লাস 0। তো এখান থেকে Vmax বার করে নেব। এটা ম্যাজিক লক্ষ্য করে দেখেছো কখনো এই ক্যালকুলেশনটার মধ্যে? সেটা হলো তুমি এই যে 3 দিয়ে মাল্টিপ্লাই করছো, কেন কি এটা ট্রায়াঙ্গেল? তুমি 4 দিয়ে মাল্টিপ্লাই করতে, কেন কি এটা স্কোয়ার? যদি স্কোয়ার হয় তাহলে তুমি 4 দিয়ে মাল্টিপ্লাই করবে, তাই না? যে স্কোয়ার হয় তাহলে তুমি 4 দিয়ে মাল্টিপ্লাই করবে, এখানেও 4 দিয়ে মাল্টিপ্লাই করবে। ট্রায়াঙ্গেল বলে 3টে পেয়ার হতো, তুমি 3 দিয়ে মাল্টিপ্লাই করছো, বা 3টে চার্জ আছে সেখানটাতে। এবং আলটিমেটলি দেখো এই 3গুলো কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাই না? আলটিমেটলি এই 3গুলো ক্যান্সেল আউট হয়ে গেল। তার মানে এরপর থেকে তুমি যখন এই ধরনের কোয়েশ্চেন পাবে, তুমি এইটাও করতে পারো যে যদি এরকম তারা ট্রায়াঙ্গেল বা স্কোয়ার এরকম শেপ তোমাকে দেয়, আমি বারবার বলছি যে ট্রায়াঙ্গেল স্কোয়ার এই টাইপের শেপ দেয়, তুমি মাঝখানে 3 বা 4 দিয়ে মাল্টিপ্লাই করবে না, কারণ তুমি জানো যে আলটিমেটলি এগুলো ক্যান্সেল আউট হবে। তুমি কী করবে? ডিরেক্টলি দুটো চার্জের মধ্যে গুণফল করবে। হ্যাঁ, কখন করবে এটা? তখনই করবে যখন সবকটা চার্জ সেম থাকবে। যেমন এখানটাতে সবকটা চার্জ সেম আছে, কিউ কিউ কিউ, বুঝতে পারলে? যদি সেম না থাকে তাহলে তোমার সামনে 3টা গুণ হবে না, বুঝতে পারলে? তো যদি তোমার সামনে চার্জগুলো মানে সিস্টেমের চার্জ সবকটা সেম থাকে এবং তোমাকে বলে যে এরকম তারা কেস কিছু হচ্ছে, তো সেই ক্ষেত্রে তোমার বারবার সামনে 3 দিয়ে মাল্টিপ্লাই করার কোনো দরকার নেই। সেই ক্ষেত্রে তুমি ডিরেক্টলি এরকম তারা k² বাই x হাফ m v² লিখে দেবে, 3টাকে না লিখলেও হবে। কিন্তু যদি তোমাকে বোর্ডে আসে কোয়েশ্চেনটা, তখন তোমাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এমসিকিউর সময় করবে না, বেকার টাইম নষ্ট করে কোনো লাভ নেই এমসিকিউতে।
তো আমি দেখে বুঝতেই পারছি যে আলটিমেটলি 3গুলো ক্যান্সেল আউট করতে হবে, স্কোয়ার থাকলে 4গুলো ক্যান্সেল আউট করতে হবে। কিন্তু কখন? যখন চার্জেস আর ইকুয়াল না হলে করতে পারবে না। হলো, চলো এখানে তোমাকে দিতে পারে যে ম্যাক্সিমাম ভেলোসিটি কত হতে পারে, অপশানগুলো দিলে তুমি চুজ করে নেবে সেখান থেকে। এবারে কি বলছে নেক্সট কোয়েশ্চেন, বলছে দুটো পার্টিকেল আছে যার মাস হচ্ছে একটা m, তার চার্জ হচ্ছে +q, আর একটা আছে যার মাস হচ্ছে m অ্যান্ড চার্জ +4q, অ্যান্ড দে আর পাসড থ্রু দ্য সেম পোটেন্সিয়াল ডিফারেন্স, দেন ফাইন্ড আউট দ্য রেশিও অফ দেয়ার কাইনেটিক এনার্জি অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার স্পিড। ঠিক আছে, তাদের কাইনেটিক এনার্জি অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার স্পিড, তাদের রেশিওগুলোকে আমাকে ফাইন্ড আউট করতে হবে। দুটো পার্টিকেল আছে, একজনের মাস m, চার্জ +q, আর অন্যজনের মাস m, চার্জ +4q। কোয়েশ্চেনটা লিখে নাও আগে ঝটপট। তা তোমরা এবার চান্স পাবে এক্সামে? হ্যাঁ পাবে? চেষ্টা করছি। হয়ে গেল, সার্থকই পাবে। হাসলে হবে না, ওর নতুন বউর মতো হাসলে তো হবে না ভাই। তোমাকে বলো চান্স পাবে কি পাবে না? হ্যাঁ চেষ্টা করছি। ইন্দ্রাণী, করছি তো, তারপর দেখা যাক। ও এই সব ইফ অ্যান্ড বাট সো এইসব ছেড়ে দাও। তোমাকে আগে নিজেকে কনফিডেন্টলি হতে হবে যে হ্যাঁ আমি পাবো কি পাবো না। তোমায় বলতে হবে যে হ্যাঁ পাবো, তবে না তোমার কনফিডেন্স। চেষ্টা করছি বলে কিছু হয় নাকি? চেষ্টার কোনো শেষ নেই। তুমি আসলে করছি কিন্তু অনেক ভুল হচ্ছে। তো ভুল হোক না কেন, তোমাকে তো আগে নিজের মন থেকে কনফিডেন্ট থাকতে হবে হ্যাঁ আমি পাবো, কিংবা না আমি পাবো না, যে কোনো একটা হবে। মাঝখানে এরকম কিছু হয় নাকি? পাবে কি পাবে না আমাকে বলো। হ্যাঁ পাবে চেষ্টা? হ্যাঁ বাকিরা সৃজিত পাবে না, সার্থকী? হ্যাঁ যখন জিজ্ঞেস করে বলে হ্যাঁ পাবো, তো আগে থেকে তুমি বলো চেষ্টা করছি দেখা যাবে কি হবে, তাহলে কি করে হবে? তাহলে থই না হয়। কনফিডেন্ট থাকতে হবে। ভুল দেখো হবে, তুমি মক টেস্ট দেবে সেখানে ভুল হবে, তুমি মক টেস্টগুলোকে দিচ্ছই ভুল হওয়ার জন্য। তো ভুল না হলে মক টেস্টের কোনো ভ্যালু নেই। তুমি তো নিজেকে দেখছো না তোমার মানে কোনখানে তোমার মিসকনসেপশন হয়ে আছে অলরেডি, তোমার ভুলটা কি কোনখানে। যে শ্রীতের নাম্বার কত হয়েছে আগেরটাতে, লাস্ট এক্সামটা? আর ফিজিক্সে? মানে টোটালি না ফিজিক্সে কত হয়েছে? স্যার ওটা তো দেয়নি, মানে একবারে টোটালি দিয়েছিল। তুমি ক্যালকুলেট করোনি? না মানে 61 আউট অফ 167। 160 বলতে টোটালটা 160, হ্যাঁ হ্যাঁ। আর ফিজিক্সে হচ্ছে 60, তাই তো? না না টোটালি 60, মানে ফিজিক্স ম্যাথ টোটাল কতই ছিল এক্সামটা? 160। 160 তে 60 হচ্ছে। আচ্ছা আগেরটাতে কত হয়েছিল? আগেরটা 80 তে এক্সাম ছিল, ওটাতে 24 হয়েছিল। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তুমি নিজে ক্যালকুলেট করবে, বুঝতে পারলে? পার্ট ওয়াইজ কত হচ্ছে, এটা তোমার কাজ। ওরকমভাবে টোটাল দেখে কিছু হয় না, তোমাকে তবে না বুঝতে হবে কোন সাবজেক্টে কতটা তুমি পিছিয়ে রাখছো, বুঝতে পারলে? হ্যাঁ যাই করো না কেন ভাই, নাম্বার কিন্তু যেন বাড়ে। আমি বারবার বলছি নাম্বার না বাড়লে মুশকিল হয়ে যাবে। আর নাম্বারটা যে খুব ভালো তা তো নয়। 160-তে তুমি যদি 60 স্কোর করো, তুমি ভাবো ইভেন তুমি 50%ও স্কোর করছো না, তাই না? মানে যেই মেন্সে যদি তুমি দেখো, তো সেই ক্ষেত্রে ভালো কলেজ তুমি তখনই পাবে যখন তোমার স্কোরটা অ্যাটলিস্ট 70% অ্যাবাভ হবে, তবে গিয়ে তুমি একটা ভালো কলেজকে মানে চিন্তা ভাবনা করতে পারো, তাই না? আর সেই জায়গাতে তোমার এখনও তুমি 50% ক্রস করতে পারো নি, কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। এমন নয় যে করা যায় না, করা তো অবশ্যই যায়। নাম্বার তো এভাবে আস্তে আস্তে বাড়বে। তুমি যদি প্রথমেই 100% পাওয়ার মতো ছেলে হয়ে যেতে, তাহলে তুমি থোড়ি না পড়াশোনা করতে আসতে, তুমি নিজে প্রিপারেশন করতে, তোমার কোনো কোচিংয়ের দরকার ছিল না। তো এটা নয় যে নাম্বার কম আসছে আমি ডিমোটিভেট হয়ে গেলাম। নাম্বার কম আসছে ঠিক আছে, তুমি দেখো যে নাম্বারটা কম আসছে কেন, কোয়েশ্চেন পেপারকে অ্যানালাইজ করো যে কোনখানে ভুল হয়েছে, কেন ভুল হয়েছে, এগুলো করো। হ্যাঁ স্যার দেখেছিলাম। দেখেছিলাম বলতে লিখেছো কি, নোট করেছো সেগুলোকে? না না তাহলে কি করে অ্যানালাইজ হলো? নোট করতে হবে তো, তোমার চোখের সামনে তোমার ভুলটাকে দেখতে হবে তো, না তোমার কি ভুল হলো তুমি লিখবে সব কটা। আমি আগের দিনকে ওদেরকেও বলেছিলাম সমস্ত কোয়েশ্চেনের পাশে
নোট করবে যে কোনখানে, মানে ধরো আমি বললাম কোনো একটা কোয়েশ্চেন তোমার ক্যালকুলেশন মিস্টেক হয়েছে, তুমি সেটাকে লিখবে যে এটা ক্যালকুলেশন মিস্টেক হয়েছে। কোনো কোয়েশ্চেনে হতে পারে তোমার কনসেপ্ট তোমার মনে আসেনি, কিংবা তুমি যেমন ধরো আগের দিনকে ওই ইন্দ্রাণীর একটা ভুল হয়েছে, ও কোয়েশ্চেনটা করেছে ঠিক কিন্তু টিক করেছে ভুল, এরকম ধরা ভুল। তো সেই সব তুমি লিখবে যাতে করে তোমার চোখের সামনে আসে, তুমি যখন দেখলে তুমি বুঝতে পারলে আমার ভুলটা কোনটা, তো আমাকে এগুলোকে অ্যাভয়েড করতে হবে এবং প্রত্যেকটা এক্সামে সেই ভুলকে তুমি অ্যাভয়েড করে করে চলবে, তবে না আপগ্রেডটা হবে। আর একটা খাতা তৈরি করবে যেখানটাতে পাতলা খাতাগুলো যেগুলো পাওয়া যায়, লম্বা পাতলা খাতা, ওটা ধরো তুমি মানে পিসিএম যদি তোমার হয়ে থাকে তাহলে তুমি পিসিএম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটের জন্য তিনটে করবে এবং প্রত্যেকটা এক্সামের নাম্বার অ্যান্ড ডেট দিয়ে যে সমস্ত কোয়েশ্চেন্সগুলো তুমি ছেড়েছো বা ভুল হয়েছে সেগুলোকে নোট করবে এবং সেই কোয়েশ্চেন্সগুলোতে এরকম ধরা কনফিডেন্ট তুমি রাখবে যে ওই কনসেপ্ট আর ওই কোয়েশ্চেন তুমি নেক্সট টাইম জীবনে ভুল করবে না, মানে এতবার সেটাকে প্র্যাকটিস করে ফেলবে। কারণ হয় কি, যেটা তুমি পারছো তুমি এক্সাম হলে সেটা কিন্তু পারবে, এটা একদম কনফার্ম, নিজেরাও দেখবে। যেটাকে তুমি বাড়িতে পারো তুমি এক্সাম হলে সেটাকেও পারবে, কিন্তু যেটা তুমি বাড়িতে ভুল করছো বা পারছো না এক্সাম হলে তুমি সেটাকেই ভুল করবে, সেটাকেই পারবে না, বুঝতে পারলে? তো যদি না তুমি এটা করে থাকো যে ওরকমভাবে ওই তোমার ভুলগুলোকে পুরো 100% কারেক্টভাবে তুমি প্র্যাকটিস করে নিয়ে থাকো, তাহলে তোমার মুশকিল, তুমি এক্সাম হলে ওই কোয়েশ্চেন টেলে আবার ভুল করে আসবে। তো ওইটাকে তোমাকে ঠিকঠাক করতে হবে, বুঝতে পারলে? তাহলেই কাজ শেষ, আর কিছুই না। এটা করো, না হলে একটু ইন্টারাপ্ট করবো। হ্যাঁ হ্যাঁ বলছি শ্রীজিতের সেদিনকে একটা প্রশ্ন ছিল যে আপনারা যে পরীক্ষাগুলো নিচ্ছেন হ্যাঁ। সেখানে নাকি ইংলিশে যেরকম আছে ইংলিশেও থাকবে প্লাস বেঙ্গলিতেও থাকবে, অনেক কিছু জিনিস আছে যেগুলো মানে যারা বেঙ্গলি মিডিয়াম তাদের একটু অসুবিধে হচ্ছে। তো এর পরে যে মানে এক্সামটা আছে সম্ভবত 28 তারিখ আপনাদের বলে দেবো আর কি। তো যে এক্সামটা হবে আপনারা কি বেঙ্গলিতেও কি কোশ্চেন পেপার দিতে পারবেন? দেখতে ও তো যেই মেন্স ওগুলো সব তো ইংলিশেই হয়, যেই শুধুমাত্র ডাব্লিউবি যেইটা একমাত্র বাংলাতে হয়তো কোয়েশ্চেন পাবে, বাকি তো যেই মেন্স সমস্ত ইংলিশে। ও ডাব্লিউবি যেই দিচ্ছ তো শ্রীজিৎ তুমি? তো তুমি কি স্যারকে বলেছিলে? তাহলে আরে ডাব্লিউবি যেইতে তো সৃজিত প্রবলেম হবে না, ওখানে তোমার ইংলিশ বেঙ্গলি দুটো কোয়েশ্চেন পরপর দেওয়া থাকে, প্রত্যেকটা কোয়েশ্চেনের। আমার এখানে পরীক্ষাগুলো একটু প্রবলেম হচ্ছে বা একটা কোশ্চেন ওটা দেখো প্রথম হতে পারে, ওটা ঠিক হয়ে যাবে, ওটা কোনো ব্যাপার নয়, কিন্তু ইংলিশে মানে প্র্যাকটিসটা করো, কারণ নেক্সট তুমি যখন কলেজে ঢুকবে তখন তুমি থোড়ি না বাংলায় পেপার পাবে। তোমার টাইম ধরো তুমি বিটেক করলে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল যা খুঁজতে সেখানে টার্মগুলো সব ইংলিশে আসবে যে তুমি পড়ছো এখানটাতে, তোমার বেঙ্গলি কোথায় লাভটা কী হবে না, তখন তোমার নিজেরই তো প্রবলেম। আর ভালো ভালো প্রবলেমস যা কিছু বই আছে সব তো ইংলিশে তুমি পাবে, তো বাংলায় তুমি রেস্ট্রিক্টেড হয়ে যাবে। যখন মেন এক্সামে আমাকে বলছিল যে বেঙ্গলিতে কোশ্চেন করলে ও নাকি আরো ভালো আর কি মার্কস পাবে এবং ইংলিশে যেহেতু হচ্ছে সেই জন্য নাকি ওর মার্কসটা নাকি সেরকম হচ্ছে না। তো এটা ও শ্রীজিৎ আমাকে বলেছে। শ্রীজিৎ তাই তো? হ্যাঁ স্যার, আমার একটু অসুবিধা হচ্ছিল, মানে কয়েকটা কোশ্চেন হচ্ছে যে বুঝতে একটু টাইম লেগে যাচ্ছে, তো তখন অন্যটার ক্ষেত্রে আমার টাইমটা আরো কম দিতে হবে, মানে কম টাইম আমার করতে হচ্ছে, এই করতে গিয়ে একটা অসুবিধা হচ্ছিল। দেখছি আমি কথা বলে দেখবো, যদি হয় তাহলে। অসুবিধা হচ্ছে মানে টাইমের ব্যাপারের জন্য, বুঝতে পারছি না এটা, কিন্তু একটু টাইম লাগছে বুঝতে। আচ্ছা, এই কথা বলে দেখবো, যদি হয় তাহলে ঠিক আছে। একটা যেমন বুঝতেই পারিনি, ওটা তারপরে আমাকে আন্দাজে করতে হয়েছিল। তো স্যার এটা কি আপনারা মানে পরের যে এক্সাম হবে সেটাতে কি আপনি করতে পারবেন? পরেরটার তো আমি পেপার দিয়ে দিয়েছি অলরেডি। সেটা কি কোনো রকম ভাবে বেঙ্গলিতে কি ট্রান্সলেট হবে মানে? আমি দেখি বলে দেখবো একবার যদি। ঠিক আছে, ঠিক আছে। চলো দেখো, দুটো পার্টিকেল আছে, একটা হলো এম, একটা হলো তার চার্জ হলো কিউ, আর একটা হচ্ছে এম তার চার্জ হলো 4Q। দুটোকেই সেম পোটেনশিয়াল ডিফারেন্সে তুমি নিয়ে যাচ্ছ, কাইনেটিক এনার্জি রেশিও তোমাকে বার করতে হবে। দেখো আমি বললাম যে এই একটা পোটেনশিয়ালের পয়েন্ট, এই একটা পোটেনশিয়ালের পয়েন্ট, এই যে পোটেনশিয়াল ডিফারেন্সটা ধরলাম আমি, সেটা হলো ডেল্টা ভি, ঠিক আছে, এই রিজিয়ানটা। এখন একটা পার্টিকেল যেটা হলো এইটা মাস এম আর তার চার্জ প্লাস কিউ, এটাকে তুমি এইখান থেকে এইখানে নিয়ে এসছো এই পয়েন্টে, ঠিক আছে। আর একটা পার্টিকেল এইটা যার মাসটা সেমই আছে, ওই মাসটা সেম যেটা হলো ওই এম আর চার্জটা ডিফারেন্স, দ্যাট ইজ 4Q, ওইটাকেও তুমি সেম পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে দিয়ে তুমি নিয়ে গেছো। ক্লিয়ার হলো? এখন তোমাকে জিজ্ঞেস করছে যে তাদের রেশিও অফ কাইনেটিক এনার্জি কত হবে। প্রথমত
রেশিও অফ কাইনেটিক এনার্জি যখন আমি দেখব, সেইখানে আমাকে এটা দেখতে হবে যেহেতু তাদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা সেম থাকছে, তার মানে আমাকে তাদের দুজনার জন্যই ওয়ার্ক ডান সেম করতে হয়েছে নাকি? কারণ ওয়ার্ক ডান মানে কিউ ইন্টু পোটেনশিয়াল ডিফারেন্স, তাই না? এখন যেহেতু পোটেনশিয়াল ডিফারেন্সটা সেম থাকে, তাহলে কি ওয়ার্ক ডানটা আমি সেম করছি? বলো কি করে ওয়ার্ক ডান সেম হবে? আমি বললাম মানে কি ঠিক নাকি? বুদ্ধি খাটাও। আমি তো একটু আগে বললাম যে ওয়ার্ক ডান মানে কিউ ইন্টু ডেল্টা ভি। আরে কিউ তো ডিফারেন্ট আছে এখানে, তাহলে ওয়ার্ক ডান কি করে সেম হবে? হ্যাঁ, বুঝতে পারলে? এরকম না যে স্যার বলেছে মানে ভগবানের বাণী গীতায় লেখা আছে, তাই না, যে কর্ম করিলে ফলের আশা করো না। এরকম থই না যে স্যার বলেছে গীতার বাণী, তা তো নয়। নিজের বুদ্ধি খাটাও। বুদ্ধিটা হলো এটাই যে ওয়ার্ক ডানটা মানে হচ্ছে কিউ ইন্টু ডেল্টা ভি, তার মানে যেহেতু চার্জ ডিফারেন্ট তাই আমাকে ডিফারেন্ট ওয়ার্ক করতে হবে এখানটাতে। হ্যাঁ, এইটা হলো ব্যাপার, বুঝতে পারলে? তার মানে এই যে ওয়ার্ক ডানটা দ্যাট ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ডেল্টা ভি। আচ্ছা, এই যে ওয়ার্ক ডানটাকে আমি করলাম, এই ওয়ার্ক ডানটায় এদের কাইনেটিক অ্যান্ড পোটেনশিয়াল এনার্জির মধ্যে চেঞ্জ ঘটাবে। এখন যখন আমি একটা সিঙ্গেল চার্জকে নিয়ে আসবো, তখন সেই সিঙ্গেল চার্জটাকে যখন আমি এখানে নিয়ে চলে এলাম, তার জন্য কাইনেটিক এনার্জি, এই যে ওয়ার্ক ডানটা, এটা সম্পূর্ণভাবে তার কাইনেটিকে কনভার্ট হবে। তার কারণ হলো এটা এখন মোশনে আছে, এবং যখন এই সিঙ্গেল যে কোনো চার্জ যখন মোশনে থাকছে, তখন তার জন্য তার আশেপাশে অন্য কোনো রকম ইনফ্লুয়েন্স এখানটাতে নেই, অন্য কোনো রকম চার্জের ইনফ্লুয়েন্স তো নেই, কোনো রকম ফিল তো নেই, তাই না? তার মানে আমি যখন এটাকে এখানে নিয়ে আসবো, তার পোটেনশিয়াল এনার্জি নিয়ে ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই, কারণ সেটা তখনই আসবে যখন কোনো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দিয়ে এটা পাস করবে, তবেই না পোটেনশিয়াল এনার্জির ব্যাপারটা আসবে। তাই কি? তাহলে এখানে তো নেই কিছু ইলেকট্রিক ফিল্ড নাকি? হ্যাঁ, বোঝো ঠেলা। আরে পোটেনশিয়াল ডিফারেন্স আছে, তাহলে কি ইলেকট্রিক ফিল্ড থাকবে না? তাহলে এরকমভাবে ভাবলে কি করে হবে? এগুলো তো কনসেপ্ট বেসিক, বুঝতে পারলে? এগুলো হয় কি, এগুলো তো মাথায় আসে মানুষের, বুঝতে পারলে? ছোটোবেলায় মাথায় আসতো না যে আমি এরকম তারা গলায় গামছা বেঁধে পিঠ দিয়ে ছাদের কান নিচে লাফ মারবো আর সুপারম্যান হয়ে উড়ে চলে যাবে, এরকমভাবে আসতো না ছোটোবেলায় মাথায়? এগুলো সেরকম তারা চিন্তা ভাবনা যে এখানটাতে পোটেনশিয়াল ডিফারেন্সটা আছে, কোনো চার্জ নেই, তার মানে এর কোনো রকম পোটেনশিয়াল এনার্জি হবে না। কেন হবে না? পোটেনশিয়াল ডিফারেন্স তো আছে, তার মানে তো নিশ্চয়ই এখানটাতে কোনো ফিল্ড আছে। পোটেনশিয়াল ডিফারেন্স মানে কি? হায়ার অ্যান্ড লোয়ার পোটেনশিয়াল দুটো পয়েন্ট আছে সেখানটাতে, তো অবভিয়াসলি ইলেকট্রিক ফিল্ড সেখানটা আছে, বুঝতে পারলে? এখন ওয়ার্ক ডান মানে হচ্ছে যে কিউ ইন্টু ডেল্টা ভি, এটা হলো ওয়ার্ক ডান মানে। এখন যেহেতু এটা এখন মোশন করছে এবং এইখান থেকে এইখানে পুরো চলে যাবে, তো আমি বলতে পারি যখন সেটা এইখান থেকে এখানে চলে আসছে, সেই মোশন করার সময় তার সমস্ত ওয়ার্ক ডানটা তার কাইনেটিকে কনভার্ট হবে, এইটা আমি বলতে পারি, বুঝতে পারলে? আরে পারলে কি পারলে না বলো? হ্যাঁ, তো তার মানে বলতে পারি যে এদের যে কাইনেটিক এনার্জি হয়ে যাবে, that will be equal to work done and that will be equal to q into delta v। তো তার মানে যদি আমাকে কাইনেটিক এনার্জি রেশিও বার করতে বলে, কাইনেটিক এনার্জি আমি বলছি q ডিভাইডেড বাই কাইনেটিক এনার্জি অফ 4q, কাইনেটিক এনার্জি অফ কোনটা? যখন আমি এইখান থেকে এখানে নিয়ে আসলাম, তখন পুরো ওয়ার্ক ডানটা তার কাইনেটিকেই কনভার্ট হয়ে যাবে, আমি এইটা বললাম, বুঝতে পারলে? বুঝতে পারছো কেন? তার কারণটা হলো এটাই যে যখন আমি এইখান থেকে এখানে নিয়ে আসছি, সে থ্রু আউট তাকে মোশনে রাখছি এবং থ্রু আউট তাকে মোশনে রাখছি, আর সেই কারণে তার পুরো এনার্জিটায়, পুরো ওয়ার্ক ডানটায় তার কাইনেটিক এনার্জিকে কনভার্ট করতে কাজে লাগবে, বুঝতে পারলে? এইটাই হলো কথাটা। পারলে কি পারলে না বলো? এছাড়াও আরেকটা লজিক এখানটা দেওয়া হয়, সেটা হলো যে যেহেতু আমাকে এখানটাতে কোনো রকমভাবে পোটেনশিয়ালের পয়েন্টকে বলেনি, মানে ডিস্টেন্স বলেনি, তো আমাকে ধরে নিতে হবে এটা ইনফাইনাইটে আছে, বুঝতে পারলে? মানে আসছে আপ টু ইনফাইনাইট, বুঝতে পারছো? এটাকেও ধরে নেওয়া হয়, কারণ তোমাকে কোনো ডিস্টেন্স এখানে মেনশন করা যাবে, কোনো কোয়েশ্চেনটার মধ্যে কোথাও ডিস্টেন্স বলেনি, শুধু এইটুকু বলা আছে যে সেম পোটেনশিয়াল ডিফারেন্স। ডিস্টেন্স কোথাও বলেছে কি, তাই না? তো আমি ধরে নেবো এটাকে আমি ইনফাইনাইটে আনছি, বুঝতে পারলে? কিংবা ইনফাইনাইট থেকে আনছি, এরকম টাইপের ব্যাপার। তো সেই ক্ষেত্রে ইনফাইনাইটে যখন সে যাবে, তখন তার শুধুমাত্র কাইনেটিক থাকবে, পোটেনশিয়াল থাকবে না, বুঝতে পারলে? আচ্ছা, এবারে ডেল ভি ধরা হয়েছে, সেম পোটেনশিয়াল ডিফারেন্স বলেছে না, ডেল মানে ডিফারেন্স, বুঝতে পারলে? ডেল মানে ডিফারেন্স, সামনে ডেল্টা সাইন আসছে মানে ডিফারেন্স দেওয়া হচ্ছে। আচ্ছা, এবারে তাহলে কাইনেটিক এনার্জি রেশিওটা কার উপর ডিপেন্ড করছে? চার্জ ইন্টু পোটেনশিয়াল ডিফারেন্সের উপর। কিউর জন্য কি লিখবো? ক্যাপিটাল কিউ, পোটেনশিয়াল ডিফারেন্স ডেল্টা ভি। 4কিউর জন্য 4q, পোটেনশিয়াল ডিফারেন্স ডেল্টা ভি। ডেল্টা ভি উড়ে গেল, পড়ে থাকবে কত? কিউ উড়ে যাবে 1/4,
4, তাহলে কাইনেটিক এনার্জি রেশিও কত আসছে, দ্যাট ইজ ইকুয়ালস টু 1/4। এই কোয়েশ্চেনটা কি আরেকটা স্টেপ আগে জিজ্ঞেস করা, যেটা এখানটা বলা আছে, সেটা হলো যে অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার রেশিও অফ দি স্পিড। যদি আমাকে স্পিডের রেশিও বার করতে বলে তাহলে কি করে বার করবে, দেখো আমি কাইনেটিক এনার্জি রেশিও পেয়ে গেছি, তার মানে আমি এইটা পেয়ে গেছি যে হাফ এম ভি অফ দি কিউ তার স্কোয়ার ডিভাইডেড বাই হাফ এম ভি অফ 4q তার স্কোয়ার। এখন দুটোরই মাস এম এম করে বলা আছে বলে আমি এম এম লিখলাম, যদি মাস অন্য দিত কিছু একটা তাহলে এখানে আমি সেইটাকে লিখতাম, বুঝতে পারলে? যথারীতি হাফ এম ক্যান্সেল আউট হয়ে গেল, আমার কাছে এটা ইকুয়াল টু কী আসছে না 1/4। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে VQ বাই V4Q সেটা কত হবে, VQ বাই V4Q কত হবে, স্কোয়ারটা উঠে ওইদিকে রুট হয়ে যাবে, সো 1/4 এর রুট হবে এবং 1/4 এর রুট হলে আনসারটা আসবে 1/2, বুঝতে পারলে? এটাও জিজ্ঞেস করতে পারে। তো কোয়েশ্চেনটা যেটা এক্সামে জিজ্ঞেস করেছিল সেটা শুধু কাইনেটিকের রেশিও, কিন্তু আমি এক স্টেপ আগে গিয়ে বললাম তার কারণ সেটাও জিজ্ঞেস করতে পারে স্পিডের রেশিও কত। এগুলো সব এক্সামে কিন্তু এই কোয়েশ্চেন্সগুলো জিজ্ঞেস করেছে, মানে এগুলো একদম স্ট্যান্ডার্ড এক্সাম্পল যেগুলো কোয়েশ্চেনে মানে এক্সামে জিজ্ঞেস করে। যেমন ধরো এটা ভাই বলা সম্ভব নয়, মানে কোনো কম্পিটিটিভের ক্ষেত্রে আমি এটা বলতে পারবো না। এর কারণটা কি বলতো, কারণ হলো কম্পিটিশনের ক্ষেত্রে কোনো প্রেডিকশন হয় না। তুমি ধরতে পারো যে মানে 40-60 এরকম রেশিও চলতেই পারে, কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে একদমই বলতে পারবো যে কতগুলো কোয়েশ্চেন দেবে, বুঝতে পারলে? কারণ কম্পিটিশনের কোনো রকম, যেমন ধরো এইচএসের ক্ষেত্রে তোমার সিলেবাসে দেখবে নাম্বার অফ কোয়েশ্চেন ডিভাইড করা থাকে, কিন্তু কম্পিটিশনের ক্ষেত্রে সেরকম ডিভিশন কেউ থাকে না। ওটাই তুমি 60-40 ধরো ম্যাক্সিমাম এই হতে পারে, কিংবা 50-50 সেফ সাইড। কিন্তু আমি একবারও বলছি না এটাই হবে, তুমি বিভিন্ন বছরের কোয়েশ্চেনকে অ্যানালাইজ করো, বিভিন্ন রকমের ট্রেন্ড পাবে, তুমি ফিক্স কিছু বলতে পারো না। কম্পিটিশন তো এখানে কোনো রকম প্রেডিকশন হতে পারে, একটা চ্যাপ্টার থেকে 4টে কোয়েশ্চেন দিল, যেখানটা হয়তো আগের বার একটা থেকে একটাই এসেছিলো, কিংবা অনেক সময় আসেনি, তাও হতে পারে। তো যেই কারণে মানে কম্পিটিশনের ক্ষেত্রে তোমাকে এটাই চেষ্টা করতে হবে যে তোমাকে মানে সমস্ত চ্যাপ্টারেই তোমাকে একটা নিজের স্ট্যান্ডার্ড একটা লেভেল সেট করে থাকতে হবে সবসময়, বুঝতে পারলে? যেমন এই ইলেকট্রোস্ট্যাটিক্সটা আমি ভেবেছিলাম যে আজকে ডাইপোল স্টার্ট করবো, কিন্তু আমার মনে হয় না যে ডাইপোল স্টার্ট করতে পারবো। তো ডাইপোলটা হয়ে গেলে এই পার্টটা শেষ, এরপর ক্যাপাসিটার আসবে। এর মাঝে আমি একটা ক্লাস চেষ্টা করছি অ্যারেঞ্জ করার, যেখানটাতে 2 ঘন্টার হতে পারে, আমি জানি না সেটা অ্যারেঞ্জ করা সম্ভব হবেও কিনা। যদি হয় তাহলে সেখানটাতে শুধুমাত্র কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করবো, যেটা আরেকটুখানি অনেকটুখানি হার্ডার লেভেল প্রবলেমস যেগুলো হতে পারে সেই টাইপসগুলো একটু প্র্যাকটিস করবো, বুঝতে পারলে? তাহলে মোটামুটি আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্সের সমস্ত টাইপস অফ প্রবলেম, সমস্ত কনসেপ্ট আমার এখানে হয়ে গেছে। এবং তুমি দেখবে কোয়েশ্চেন যখন তুমি সলভ করবে, দেখবে হ্যাঁ এই টাইপসগুলোর মধ্যেই তুমি পাবে ঘুরে ফিরে, কনসেপ্টটা এইখান থেকেই আসবে যেটা তুমি পড়েছো, এর বাইরে কিছু পাবে না, এইটুকুনি কনফার্ম বলতে পারি তোমাকে। কারণ স্বাভাবিক কথা, তোমাদের খাতাগুলো নিশ্চয়ই এত মোটা হয়ে গেছে, তাই না? ইলেকট্রোস্ট্যাটিক্স এরকম হয়ে যাবে, তাই না? তুমি ভেবে দেখো হয়েছে কিনা বলো, হয়নি মোটা খাতা? তো ওটাই হয়েছে, ওটা হবেও। চ্যাপ্টারটা বড় চ্যাপ্টার, বুঝতে পারলে? তো এর বাইরে তুমি এখন তো একটা বইয়ের মতো মোটা তুমি চ্যাপ্টার করে ফেললে, আর কি চাও বলো তাহলে? আচ্ছা, আগের দিনকে আমি ওই এটা করিয়েছিলাম, কোথায় গেল ওই কোয়েশ্চেনটা, ওই ডিস্টেন্স অফ মিনিমাম অ্যাপ্রোচের যে কোয়েশ্চেনটা আমি করিয়েছিলাম, ওর রেজাল্টটা মনে আছে কত ছিল? kz² / টাইপের কিছু বোধহয় ছিল, তাই না? আনসারটা রেজাল্টটা কত এসেছিল আগেরটাতে, আর এর ভ্যালুটা ডিস্টেন্স অফ মিনিমাম অ্যাপ্রোচটা বলো তো কত এসেছিল আনসারটা? আর ইকুয়াল টু সম্ভবত এরকম কিছু ছিল, kz² / mv² টাইপের কিছু রেজাল্ট ছিল বোধহয়, এর রুট ছিল এরকম কিছু ছিল বোধহয়। আগের দিনকে স্ক্রিনশট নিয়েছিলে, মনে আছে আনসারটা? স্যার আগের দিন তো আমি ক্লাস করতে করতে আমার নেক্সট প্রবলেম শুরু হয়ে গেছে, যেটা আমি আর স্ক্রিনশট নিতে পারিনি। ও ঠিক আছে, তাহলে একবার আমি কোয়েশ্চেনটা সলভ করিয়ে দিই। কোয়েশ্চেনটা ভালো কোয়েশ্চেন, ওটা এসেওছে। কোথায় ছিল ওটা কোয়েশ্চেনটা? হ্যাঁ, এই কোয়েশ্চেনটা দেখো। কোয়েশ্চেনটার বেসিকটা আমি আরেকবার বলে দিচ্ছি। বেসিকটা হলো, যখন তোমার গোল প্লেটের ওপরে অ্যালফা পার্টিকেলকে স্ক্যাটারিং করা ছিল, মনে আছে? একটা এক্সপেরিমেন্ট ছিল রাদারফোর্ডের এক্সপেরিমেন্ট, মনে আছে?
গোল্ড প্লেট ছিল, সেখানটাতে অ্যালফা স্ক্যাটারিং করা হলো। তো ওখানে কিছু পার্টিকেল ছিল যারা ওটাকে গোল্ড প্লেটটাকে পেনিট্রেট করে যেতে পারেনি, রিপাল করে চলে এসেছিল ঘুরে। মনে পড়ছে একটা কনসেপ্ট ছিল ওখানটাতে, কিছু পার্টিকেল এরকম ছিল যেগুলো তোমার রিপেল করে ফিরে আসতো। সেই কনসেপ্টটাকে অ্যাপ্লাই করে এই কোয়েশ্চেনটা করা হয়েছে। এখান থেকে যেটা বলা হচ্ছে সেটা হলো যে একটা টার্ম আছে যেটাকে বলা ডিস্টেন্স অফ মিনিমাম অ্যাপ্রোচ। এই ডিস্টেন্স অফ মিনিমাম অ্যাপ্রোচটা ওই যে এক্সপেরিমেন্টটা হয়েছিল সেই ক্ষেত্রে তোমার যে গোল্ড নিউক্লিয়াসটা ছিল সেইখান থেকে ওই পার্টিকেলগুলোর ডিস্টেন্স ছিল 9.23 ফার্মি মতো। তো 9.23 ফার্মি ডিস্টেন্স আগে তারা আবার ব্যাক করে গেছিলো, বুঝতে পারলে? সিনারিওটা কী হচ্ছে দেখো, সিনটা তোমাকে বুঝতে হবে যে কী ঘটনাটা ঘটেছিল ওখানটাতে। যেটা এই কোয়েশ্চেনে বলছে সেটা বলছে একটা প্রোটন আছে যেটাকে আমি থ্রো করলাম উইথ দ্য স্পিড ভি টুয়ার্ড দি নিউক্লিয়াস অফ অ্যাটমিক নাম্বার জেড। তো যদি অ্যাটমিক নাম্বার জেড হয়, প্রথমত প্রোটনের যে চার্জ সেটাকে আমি ই ধরতে পারি, স্মল ই হবে তো নাকি প্রোটনের চার্জ, সেমই তো হয় ইলেকট্রন প্রোটনের চার্জ, মাসের মধ্যে ডিফারেন্স আছে, তাই না? তো যদি প্রোটনের চার্জ তোমার ই হয় তাহলে সেই নিউক্লিয়াসটার চার্জ কত হবে যার অ্যাটমিক নাম্বার জেড? কত হবে? জেড ইন্টু ই। তার মানে এই একটা নিউক্লিয়াস আছে, এই একটা নিউক্লিয়াস যার মধ্যে চার্জ আছে জেড ইন্টু ই। এবার আমি কি করলাম, এটা তো পজিটিভ চার্জ, এবার আমি কি করছি এখানে একটা প্রোটনকে থ্রো করলাম, এইখান থেকে একটা প্রোটনকে আমি থ্রো করছি, এটা হলো প্লাস ই চার্জ, এটাকে আমি থ্রো করলাম এই দিকে। এবার যখন এই প্রোটনটাকে আমি থ্রো করছি এই দিকে তখন হবে কি দেখো, হবে এই জিনিসটা যে এই যে প্রোটনটা যদি এটার ইনিশিয়াল স্পিডকে আমি বলি যে ভি ছিল, তাহলে এটার এরকম ধরা কেসটা হবে যে যত এ সামনের দিকে আসবে তত এও পজিটিভ চার্জ, এও পজিটিভ চার্জ, এদের মধ্যে রিপালশন হওয়া স্টার্ট হবে, তাই না? এখন রিপালশন হওয়া স্টার্ট হওয়ার জন্য এর যে স্পিড সেটা কমতে থাকবে, কমতে 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 জিরো হয়ে যাবে একসময়। ধরো আমি বললাম যে 10 মিটার পার সেকেন্ড ওর স্পিডটা ছিল, এটা কমতে স্টার্ট করলো 8 মিটার পার সেকেন্ড, 9 মিটার পার সেকেন্ড, 7 মিটার পার সেকেন্ড, 6, 5, 4, 3, 2, 1, 0, এখানে এসে জিরো হয়ে গেল। এবার যেই এখানে এসে স্পিডটা জিরো হলো তখন এ তো আর এই দিকে যেতে পারবে না, কারণ স্পিড ওর জিরো হয়ে গেছে, কিন্তু এই যে রিপালশনটা সেটা কিন্তু এখনো কনস্ট্যান্ট আছে এইদিকে, তাই না? এখন অব্দি রিপালশনটা কিন্তু এইদিকে থাকছে, তার মানে এই রিপালশনটার জন্য এখন কি করবে, এ ঘুরে যাবে এখান থেকে, বুঝতে পারলো? এই কেসটাই হচ্ছে যে এটা এইদিকে আসছে, এর স্পিডটা ক্রমশ কমতে থাকছে, কমতে 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 একসময় ব্যাক করে যাচ্ছে, বুঝতে পারলো? তো এই যে ব্যাক করলো, স্বাভাবিকভাবে এই ব্যাক করার আগে ও ম্যাক্সিমাম একটা ডিস্টেন্স অবধি আসতে পারছে, তাই না? ম্যাক্সিমাম এই অবধি আসতে পারবে, কিন্তু এরপরে কিন্তু ওর যাওয়ার ক্ষমতা নেই, বুঝতে পারলে? এরপরে এই স্মল মানে প্রোটনটা যেটা প্লাস ই চার্জ সেটা কিন্তু এর থেকে বাইরে যেতে পারবে না, ও কিন্তু আসবে এতটাই, এরপরে যাওয়ার কোনো ক্ষমতা নেই। তো হবে কি, আমি ধরলাম যে এই যত দূর অবধি এলো সেই ডিস্টেন্সটা হলো এই নিউক্লিয়াস থেকে স্মল আর, এই ডিস্টেন্সটা অবধি সে এসেছে, ধরে নিলাম। যদি এটা হয় এই ডিস্টেন্সটাই হলো ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ বা ডিস্টেন্স অফ ম্যাক্সিমাম অ্যাপ্রোচ, বুঝতে পারলে? তো ম্যাক্সিমাম এই যে প্রোটনটা আছে সেই প্রোটনটা ম্যাক্সিমাম এই অবধি আসতে পারে, এর পরে আর সে যেতে পারবে না, বুঝতে পারলে? এই আর এর পরে সে আর যেতে পারবে না। তো সবচেয়ে ক্লোজেস্ট অ্যাপ্রোচ ওর এইটাই হতে পারে। তোমাকে এটা বার করতে বলবে যে ক্লোজেস্ট অ্যাপ্রোচটা কথা হবে। এই কোয়েশ্চেন থেকে আমি বলেছিলাম না যেই মেন্সে 3 থেকে 4 বার জিজ্ঞেস করেছে কোয়েশ্চেন, এই সেম কোয়েশ্চেন কিন্তু 3 থেকে 4 রকমভাবে জিজ্ঞেস করেছে। একবার জিজ্ঞেস করেছে এর ভ্যালুটাকে, একবার তার উপরে কিছু কনক্লুশন ড্র করেছে যে কী কী হতে পারে। দেখো প্রথমত হ্যাঁ জেড ই হচ্ছে যে যদি এর অ্যাটমিক নাম্বারটা জেড হয় তাহলে এর নিউক্লিয়াসের চার্জ কত হবে, জেড ইন্টু ই, তাই না? কারণ নিউট্রনের তো কোনো চার্জ নেই, শুধু প্রোটনটা থাকবে না, নিউক্লিয়াসের চার্জ বলতে শুধুমাত্র প্রোটনের চার্জ পাবো, কারণ নিউট্রন তো জিরো, নিউট্রাল তো ওটা, তাই না? তো যথারীতি এই যে কেসটা হয়ে গেল এখানটাতে, এবার তোমাকে বার করতে বলছে দেখো যে এই ক্লোজেস্ট অ্যাপ্রোচটা কত হবে। আমি স্টার্ট করছি যে ক্লোজেস্ট অ্যাপ্রোচ কত হতে পারে। প্রথমত এই যে প্রোটনটাকে তুমি ছেড়েছো, কিছু আমাকে বলা নেই, তো আমি ধরবো যে আমি ইনফাইনাইট থেকে প্রোটনটাকে থ্রো করলাম, বুঝতে পারলে? কারণ আমার কিছু বলা নেই এখানটাতে, আমি ধরলাম আমি ইনফাইনাইট থেকে থ্রো করলাম। যদি আমি ইনফাইনাইট থেকে থ্রো করি, আচ্ছা এই যে প্রোটনটা এইখান থেকে এদিকে গেল, তার স্পিডটা কম হচ্ছে, আবার এদিকে ফিরে চলে আসছে, এই থ্রু আউট দ্য প্রসেস বাইরের কোনো এক্সটার্নাল এজেন্টের কোনো কাজ আছে কি, নাকি এই সিস্টেমের ফোর্সটাই সমস্ত রকম কাজটা করছে যা কিছু করার, স্পিড কমানো, টার্ন করানো? নেই, তাই না? বাইরের ফোর্স নেই, তার মানে হচ্ছে এটাই যে এখানটাতে আমি কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জিকে অ্যাপ্লাই করতে পারি নাকি? ব্যাস তো করে ফেলো, এখানটা কম চলে আসবে যে অ্যাজ এফ এক্সটার্নাল ইজ 0,
তাহলে আমি কি কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জিকে অ্যাপ্লাই করতে পারি? যদি অ্যাপ্লাই করি তাহলে আমি বলতে পারি যে কাইনেটিক প্লাস পোটেনশিয়াল এনার্জি অ্যাট ইনফাইনাইটে যা ছিল শুড বি ইকুয়াল টু কাইনেটিক প্লাস পোটেনশিয়াল এনার্জি অ্যাট ডিস্টেন্স আর। এবার তো কাজ শেষ, আর কিচ্ছু নেই এখানটাতে। এবার তুমি লিখে দাও যে যদি এই প্রোটনটার মাস তুমি এম ধরো, যদি এই প্রোটনটার মাস তুমি এম ধরো, তাহলে তুমি লিখতে পারো কাইনেটিক এনার্জি ইনফাইনাইটে কত হবে না হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, ইনফাইনাইটে পোটেনশিয়াল কত 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 পোটেনশিয়াল? 0। আচ্ছা 0। নেক্সট, যখন সে আর ডিস্টেন্স এলো তখন তার কাইনেটিক কত হবে? এখানে তার ভি ড্যাশটা কত বলো, কত ভি ড্যাশটা? ঠিক করে বলো, ঠিক করে বলো। 0 হবে না ভিটা? এইখানে ভিটা তো 0 হবে। আরে কমতে 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 0 হলো, তারপর তো ব্যাক করলো, তাই না? তা যখন আর ডিস্টেন্সে এর কাইনেটিক এনার্জি কত হবে? 0। কেন? কারণ তো স্পিড 0 হয়ে গেছে। বুঝতে পারছো? ওই সৃজিত বুঝতে পারছো? তাহলে কাইনেটিক এনার্জি এখানে কত হবে? 0। আচ্ছা, পোটেনশিয়াল কত হবে না পোটেনশিয়াল হয়ে যাবে কে Q1 Q2 বাই আর। Q1 মানে কত? Q1 মানে তোমার Z ইন্টু ই। Q2 কত? ই। তাহলে Z ইন্টু ই কত হবে? Z স্কোয়ার, তাই না? লিখে দাও Z স্কোয়ার ডিভাইডেড বাই আর। এখান থেকে তুমি এখন ফাইনালি রেজাল্টটাকে পেয়ে যাবে যে তোমার ভি তার ভ্যালু কত হবে। ভি এর ভ্যালু হয়ে যাবে হাফ এম ভি স্কোয়ার সমান হবে কে জেড স্কোয়ার বাই আর। তাহলে ভি সমান হয়ে যাচ্ছে 2kz স্কোয়ার ডিভাইডেড বাই এম আর তার রুট। এইটা হবে আনসারটা। আচ্ছা, আমাকে চেয়েছিল কি ক্লোজেস্ট অ্যাপ্রোচ না? আচ্ছা, তাহলে আমাকে আরটা বার করতে হবে। ক্লোজেস্ট অ্যাপ্রোচ তো তাহলে আর বার করতে হবে, পি বার করলে হবে না, আর বার করতে হবে। তাহলে আর সমান কত আসছে এখানটাতে? আর সমান হয়ে যাচ্ছে এটা তোমার 2kz স্কোয়ার ডিভাইডেড বাই এম ভি স্কোয়ার। এইটা হবে ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ। মানে এই আর ডিস্টেন্সটা আসার পরে কিন্তু ও আর আগে যেতে পারবে না, ওর বাউন্ডারি হলো এতটা অবধি। যেটা অ্যালফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্টের ক্ষেত্রে এটা হয়েছিল যে সেই ক্ষেত্রে এই যে ডিস্টেন্সটা ছিল গোল্ড নিউক্লিয়াস থেকে, এর ভ্যালু ছিল 9.23 ফার্মি। বুঝতে পারলে? সেটা ওই ক্ষেত্রে হয়েছিল। এই 9.23 ফার্মির পরে এই যে পার্টিকেলগুলো, প্রোটনগুলো যেগুলো তোমার এসেছিলো এবং যেতে পারেনি, তারা 9.23 ফার্মি ডিস্টেন্স অবধি এসেছিলো এইখান থেকে, তারপরে তারা এখান থেকে ব্যাক করে গেছিলো। মানে এই রিজিয়ানটার পরে তারা যেতে পারেনি। বুঝতে পারলে? তো এটা ছিল তাদের জন্য ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ। একবার যেই মেন্সে এইটা জিজ্ঞেস করেছে, ডাব্লিউবিজিতে তো এসছে, নিটেও বোধ একবার এসেছিলো, আমার খেয়াল নেই যে নিটে এসেছিলো কিনা, তো সম্ভবত এটার একটা কোনো পার্ট এসেছিল। কিন্তু যেই মেন্সে এটা ডিরেক্টলি জিজ্ঞেস করেছে ভ্যালুটা কত হবে, ঠিক আছে। নেক্সট জিজ্ঞেস করেছে কি না এটার এই পার্টটাকে ইউজ করে, এটার কনক্লুশনগুলোকে ইউজ করে আরও 2-3 বার কোয়েশ্চেন দিচ্ছে, এবং টোটাল এই সেম ফ্রেম থেকে 4 বার কোয়েশ্চেন যেই মেন্স এসেছে। দেখো, যদি আমি দেখি যে এই আটটা ডিপেন্ড করছে কার ওপরে? ডিপেন্ড করছে একটা তো হলো তোমার জেড ওপরে, তাই না? জেড মানে কি? জেড মানে হলো এটাই যে তুমি যদি মাস নাম্বারকে ইনক্রিজ করো তাহলে এই যে আর তার ভ্যালুও ইনক্রিজ করবে, তাই না? ধরো আমি তোমাকে এখন বললাম যে সাপোজ আমি একটা বললাম যে সোডিয়ামের ওপর তুমি থ্রো করছো, জেডের ভ্যালু অন্যরকম পাবে, তাই না? আমি তোমাকে বললাম যে অ্যালুমিনিয়াম, জেডের ভ্যালু অন্যরকম হয়ে যাবে। বুঝতে পারছো? মাস নাম্বার তো চেঞ্জ হচ্ছে না সেই ক্ষেত্রে। হ্যাঁ, তো তার মানে এক তো ডিপেন্ড করছে জেড চেঞ্জ করলে আরটা চেঞ্জ করবে, জেড যদি বাড়ে তার মানে আরটা বাড়বে, আর বাড়বে মানে কি যত এর ভ্যালু মানে বড় হবে এই নিউক্লিয়াসের চার্জ, তত এই ডিস্টেন্সটা বেশি হবে, মানে এ আরও আগে থেকে এরকমভাবে ব্যাক করবে। বুঝতে পারলে? তুমি কনক্লুশন ড্র করতে পারি যে ফার্স্ট কনক্লুশন হলো যে আর ইজ প্রপোর্শনাল টু ডিরেক্টলি জেড। নেক্সট, ইনভার্সলি প্রপোর্শনাল টু মাস, তাই না? যে নিউক্লিয়াসের মাস যত বেশি, কিংবা আমি এটাও বলতে পারি এখানে এম মানে কি? এম মানে হচ্ছে এই মাসটা, প্রোটনের মাস, যেটাকে আমি থ্রো করলাম। তো আমি যে পার্টিকেলটাকে থ্রো করছি, হতে পারে তুমি প্রোটন না থ্রো করে অন্য কোনো একটা মাসকে তুমি থ্রো করলে, বা অন্য কোনো চার্জ যার মাস হচ্ছে সাপোজ তোমার 4m, তাই না? হতেই পারে যার মাস 4m। বুঝতে পারলে? তো সেই ক্ষেত্রে কী হবে যে যত বেশি তোমার মাস হবে তত বেশি এই যে ডিস্টেন্স তার ভ্যালুটা কম হবে। তার মানে এর মাস বেশি হওয়া মানে এ আরও আগে অবধি যাবে, এই ডিস্টেন্সটা আরও কম হয়ে যাবে, মানে এ আরও আগে অবধি যাবে, কারণ ইনভার্সলি প্রপোর্শনাল টু মাস। বুঝতে পারলে? এখান থেকে একবার কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে যে দুটো পার্টিকেল, তাদের মধ্যে একজনের মাস সাপোজ m, একজনের মাস 4m, তাহলে যদি একজনের ডিস্টেন্স ক্লোজেস্ট অ্যাপ্রোচ আর হয় তাহলে অন্যজনের কত হবে?
4R হয়ে যাবে, বুঝতে পারলে? এরকমভাবে একবার জিজ্ঞেস করেছে। সো যথারীতি আমি বলতে পারি যে R ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু M। আরেকটা কনক্লুশন যে R দ্যাট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভি স্কোয়ার, তাই না? মানে তুমি এই থ্রো করার স্পিডটাকে যত বেশি করবে, যত বেশি জোরে একে তুমি থ্রো করবে, তত কাছে এ যাবে, কারণ আর এর ভ্যালু তত কম হয়ে যাবে, তাই না? R ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভি স্কোয়ার, বুঝতে পারলে? তাই বলতে পারি যে R ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভি স্কোয়ার। এখান থেকেও কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে যেই মেন্সে, দুটো ভেলোসিটি দিয়েছে, যে একবার ভেলোসিটি বলেছে দিয়ে তার জন্য ক্লোজেস্ট অ্যাপ্রোচ R, ধরো 2R দিলাম, কত হবে সেই ক্ষেত্রে? মানে 2V ভেলোসিটি থ্রো করলাম, তাহলে ক্লোজেস্ট অ্যাপ্রোচ কত হয়ে যাবে, বুঝতে পারলে? 4R হয়ে যাবে, কারণ স্কোয়ারের উপর ডিপেন্ড করছে ওটা, বুঝতে পারলে? এইভাবে কোয়েশ্চেন এসেছে এবং যেই মেন্সে 4বার জিজ্ঞেস করেছে এই ফর্মটাকে দিয়ে। একবার এটা জিজ্ঞেস করেছে, দুবার এই দুটোকে জিজ্ঞেস করেছে, আরেকবার সম্ভবত এটা জিজ্ঞেস করেছিল, আমার এক্স্যাক্ট মনে আসছে না, জেডটা দিয়ে জিজ্ঞেস করেছিল কিনা, কিন্তু মনে হয় জিজ্ঞেস করেছিল জেডটা দিয়ে একবার, বুঝতে পারলে? এই হলো ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ। ক্লিয়ার হলো? লিখে নাও। প্রচুর এক্সামে, প্রচুর বইয়েতে পাবে কোয়েশ্চেনটা, কারণ অনেকবার অনেক এক্সামে এটাকে অ্যাপ্লাই করা হয়েছে। এখানে কোয়েশ্চেনটা খুব ভালো কোয়েশ্চেন। কমপ্লিট সবার? সিজিতে হয়ে গেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, আজকে এতটাই থাক, আবার পরের ক্লাসে দেখা হবে। আমি এই উইকে চেষ্টা করছি তোমাদেরকে ওই সেটটা দিয়ে দেওয়া, বুঝতে পারলে? প্রবলেমের সেট একটা তৈরি করে দিয়ে দেওয়া, তোমরা প্র্যাকটিসটা করে নেবে ভালো করে সলিউশন সমেত। মানে যদি আমি ক্লাস না করাতে পারি এক্সট্রা এখানটাতে, তাহলে ওই সেটটাতে তো মোটামুটি সমস্ত কভার করাই থাকবে। তো মানে না হলে সেটারই কোয়েশ্চেন আমি অ্যাকচুয়ালি করাতাম এখানটাতে কয়েকটা, তো না হলে ওখানে সলিউশন সমেত দেওয়া থাকবে, কোনো অসুবিধা হবে না তোমাদের। চলো নেক্সট উইকে দেখা হবে, টাটা, গুড নাইট।